আমি অর্কপ্রভ। আজকে এসছি একটা নতুন ক্লাসে। তো আরসি এডুকেশনের পক্ষ থেকে আজকে আমরা ডিসকাস করব ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিংয়ের ব্যাপারে। তো ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জ মানে হচ্ছে গিয়ে জলবায়ুর পরিবর্তন। জলবায়ু মানে হচ্ছে কি কোনো একটা এরিয়ার যখন মানে যে আমরা যে আবহাওয়াটা বলি যেটা ওয়েদার, তো সেটার যখন একটা গড় অবস্থা প্রায় 35 থেকে 40 বছরের, মানে 30+, যখন প্রায় 30+ বা 30+ যখন মানে সময় ধরে বা বছর ধরে একটা এলাকার মানে ওখানকার বৃষ্টিপাত বা উষ্ণতা অর্থাৎ টেম্পারেচার বা হিউমিডিটি যেগুলো বা আমাদের রেনফল, এই সব কিছু যেটা একটা গড় অবস্থা সেটাকে আমরা কী বলি না, ক্লাইমেট। তো ওই যে ক্লাইমেট ক্লাইমেট যখন চেঞ্জ হয়ে যাচ্ছে মানে জলবায়ুটা পরিবর্তন হয়ে যাচ্ছে, ওটা কয়েকটা কারণের জন্য হচ্ছে বা কয়েকটা রিজনের জন্য হচ্ছে। তো এইটাকেই বলছে কি না ক্লাইমেট চেঞ্জ, যেটাকে বাংলায় বলছি জলবায়ুর পরিবর্তন। আর ওটার ফলে কি হচ্ছে না আরও কিছু জিনিস ঘটছে যেগুলো আমাদের বায়োডাইভার্সিটি এবং আমাদের সোশ্যাল লাইফের উপর ইম্প্যাক্ট করছে। তো সেইগুলো নিয়ে আজকে ডিসকাস হবে এবং তার সাথে গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন, তাতে যে গ্রিন হাউস গ্যাসগুলোর প্রভাব রয়েছে সেইগুলো, এছাড়া ওজোন লেয়ার ডিপ্লেশন, এই সব কিছু সম্পর্কে হালকা ডিসকাস করছি। তো এই যে climate change as a change of climate which is attributed directly or indirectly to human activity that alters the composition of the global atmosphere and which is in addition to natural climate variability observed over compared time periods। মানে বেসিক্যালি বলতে গেলে কি হচ্ছে না, এই যে ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তনটা, এটা কি হচ্ছে না কিছু ন্যাচারাল রিজনের জন্য অর্থাৎ কিছু প্রাকৃতিক কারণের জন্য এবং কিছু মানুষের তৈরি কারণ, মানে বেশিরভাগটাই মানুষের তৈরি কারণের জন্যই হচ্ছে। মানে আমাদের মানে অ্যান্থ্রোপোজেনিক কিছু এফেক্টস আছে বা মানুষের তৈরি কিছু কাজকর্মের ফলে কি হচ্ছে না, এই যে পৃথিবী আর যে বায়ুমণ্ডলটা আছে, যে মানে আমাদের আর্থ অর্থাৎ পৃথিবী আর যে বায়ুমণ্ডল মানে যে অ্যাটমসফিয়ার আছে, তার যে একটা ইকুইলিব্রিয়াম আছে, একটা মানে একটা তাপ, আমাদের যেটা তাপীয় সাম্যাবস্থা আছে, একটা আমাদের যে মানে নির্দিষ্ট একটা টেম্পারেচার আছে সব জায়গায়, তো এইটার কি হচ্ছে না, এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কীভাবে না, খুব স্লাইটলি আস্তে 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 গ্র্যাজুয়ালি চেঞ্জ হচ্ছে। এটার কারণ কি না, এটা হচ্ছে গিয়ে এই যে আমাদের কিছু হিউম্যান অ্যাক্টিভিটিস আছে যেগুলো কিন্তু আমাদের এই পরিবেশের উপরে এফেক্ট করছে। তো এর ফলে কি হচ্ছে মানে রেসপেক্টিভ টু কিছু প্লেস অ্যান্ড টাইম, মানে কোনো একটা স্থান এবং কালের সাপেক্ষে, মানে কোনো নির্দিষ্ট স্থান এবং নির্দিষ্ট সময়ের সাপেক্ষে কী হয়ে যাচ্ছে না, এই যে টেম্পারেচার বা তাপমাত্রা, হিউমিডিটি অর্থাৎ আর্দ্রতা, তারপরে যে ক্লাউড মানে মেঘ, অধঃক্ষেপণ বা প্রেসিপিটেশন, বৃষ্টিপাত, এই সবগুলো কি হচ্ছে না চেঞ্জ হয়ে যাচ্ছে। কোথাও হয়তো আগে বেশি বৃষ্টিপাত হতো, এখন কম বৃষ্টিপাত হবে। কোথাও হয়তো টেম্পারেচারটা আগে কম ছিল, এখন বেড়ে যাচ্ছে। কোথাও হয়তো আগে হিউমিডিটি বা আর্দ্রতা হয়তো কম ছিল, এখন হয়তো কোনো জায়গায় বেশি হয়ে গেল, কিংবা কোনো জায়গায় হয়তো ড্রাই হয়ে যাচ্ছে, মরুভূমি হয়ে যাচ্ছে, ডেজার্ট হয়ে যাচ্ছে। এই সবগুলো কিন্তু হচ্ছে। এর ফলে কি হচ্ছে না, এই যে ক্লাইমেট চেঞ্জের ফলে মানে গ্র্যাজুয়ালি কি হচ্ছে যে মানে উষ্ণ আর আর্দ্র যে জলবায়ুটা ছিল, মানে হিউমিড আর্দ্র, মানে যেখানে বৃষ্টিপাত হয়, মানে যেমন নিরক্ষীয় অঞ্চলে কী হচ্ছে না, প্রচুর বৃষ্টিপাত হওয়ার ফলে প্রচুর গাছপালা, ভেজিটেশন, বনভূমি এইসব দেখা যায়। তো টেম্পারেচারটা যদি গ্রো করতে থাকে, টেম্পারেচার যদি বাড়তে থাকে এবং তার সাথে যদি হিউমিডিটি বা আর্দ্রতার পরিমাণটা যদি কমে যেতে থাকে, মানে ড্রাই হয়ে যেতে থাকে, শুষ্ক, তার ফলে কী হবে না, ওইটা হয়ে যাবে একটা মরুভূমি, মানে ডেজার্ট হয়ে যাবে। এবারে মরুভূমি হয়ে যাওয়া মানে কি, ওখানে তো কোনো গাছপালা বাঁচতে পারছে না, কারণ এমনিতে হিউমিডিটি বা আর্দ্রতা কমে গেলে কী হবে না, বৃষ্টি হবে না, বৃষ্টিপাত হবে না। এবার বৃষ্টিপাত যদি কমে যায় তাহলে কি হচ্ছে না, জায়গাটা মরুভূমিতে পরিণত হয়ে যাচ্ছে। তো এইভাবে যদি মানে ক্লাইমেট চেঞ্জ হতেই থাকে এবং হিউমিড মানে হিউমিড টেম্পারেচার বা হিউমিড যে ক্লাইমেটগুলো বা আর্দ্র জলবায়ু যদি ধীরে 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 ড্রাই হয়ে যেতে থাকে, তাহলে কী হবে না, এই যে আমাদের বন জঙ্গল সব ধ্বংস হয়ে যাবে এবং কৃষিকাজ বা আমাদের এগ্রিকালচারের প্রচুর ক্ষতি হবে এবং প্রচুর মরুভূমি সৃষ্টি হবে, যেটা কিন্তু আমাদের হিউম্যান সিভিলাইজেশন অর্থাৎ মানব সভ্যতার পক্ষে একটা বিশাল বড় থ্রেট বা চ্যালেঞ্জ। তো এটা হয়ে গেল ক্লাইমেট চেঞ্জ। তো এটার যে মেজর ক্যারেক্টারিস্টিকগুলো হচ্ছে, দ্য মেজর ক্যারেক্টারিস্টিক অফ ক্লাইমেট চেঞ্জ ইনক্লুড রাইজ ইন অ্যাভারেজ গ্লোবাল টেম্পারেচার, আইস ক্যাপ মেল্টিং, চেঞ্জেস ইন প্রেসিপিটেশন অ্যান্ড ইনক্রিজ ইন ওশান টেম্পারেচার লিডিং টু সি লেভেল রাইজ।
তাহলে মেজর ক্যারেক্টারিস্টিক্স মানে আমাদের যে জলবায়ু পরিবর্তনের যে প্রধান বৈশিষ্ট্য এবং তার যে প্রধান এফেক্টগুলো কী কী হচ্ছে না অ্যাভারেজ গ্লোবাল টেম্পারেচার, রাইজ ইন অ্যাভারেজ গ্লোবাল টেম্পারেচার, মানে এই যে আমাদের পৃথিবীর যেটা গড় উষ্ণতা আছে বা গড় তাপমাত্রা আছে এটা কিন্তু বেড়ে যাচ্ছে ধীরে ধীরে। অ্যাভারেজ টেম্পারেচার মানে গড় তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। আইস ক্যাপ মেল্টিং মানে কি না আইস ক্যাপ মানে কি হচ্ছে না যে কোনো কোনো জায়গায় যখন বরফ থাকে মানে এটা হিমালয় হতে পারে আমাদের, বা অ্যান্টার্কটিকা হতে পারে, বা নর্থ পোল সাউথ পোল যে কোনো হতে পারে, বা আমাদের অ্যালাস্কা বা আল্পস পর্বত, মানে এরকম যেখানে বরফ থাকে আর কি, মানে আইস ক্যাপ থাকে। তো আইস ক্যাপগুলো কী হচ্ছে না গলে যাচ্ছে। এবার গলে যাওয়ার ফলে কী হচ্ছে ওইগুলো সমুদ্রের জলস্তর বাড়িয়ে দিচ্ছে। এবার চেঞ্জেস ইন প্রেসিপিটেশন মানে প্রেসিপিটেশন মানে কি, প্রেসিপিটেশন মানে হচ্ছে কি বৃষ্টিপাত। তো বৃষ্টিপাতের পরিবর্তন হচ্ছে কীরকম হচ্ছে না হয়তো কোনো জায়গাতে আগে ভালোই বৃষ্টিপাত হতো এবং এখন বৃষ্টিপাতের পরিমাণটা কমে যাচ্ছে ওই জায়গাটাতে। মানে বৃষ্টি যদি কমে গেলে কী হবে না চাষবাসের এগ্রিকালচারের অনেক ক্ষতি হবে। এছাড়া আরেকটা কী হচ্ছে অ্যান ইনক্রিজ ইন ওশেন টেম্পারেচার লিডিং টু সি লেভেল রাইজ। এছাড়া একটা কী হচ্ছে না সমুদ্রের যে জলস্তর বা সি সারফেস মানে জলতল যেটা ওইটার টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে, প্লাস কী হচ্ছে না সি লেভেল রাইজ মানে সমুদ্রের জলস্তরটা বেড়ে যাচ্ছে। কেন তা ওই যে আইস ক্যাপ মেল্টিং হচ্ছে, বিভিন্ন নর্থ পোল সাউথ পোল মানে উত্তর আর দক্ষিণ মেরুর বরফগুলো গলে কী হচ্ছে না সমুদ্রের জলে এসে মিশছে, তারপরে সমুদ্রের জলের যে লেয়ারটা সেটা আস্তে 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 বেড়ে যাচ্ছে। এটা বেড়ে যাওয়ার ফলে কী হচ্ছে না এটা আমাদের কিন্তু একটা মানে বড় ফ্লাড বা সমুদ্র উপকূলবর্তী এলাকায় কিন্তু মানে বন্যা সৃষ্টি করতে পারে, যার ফলে সমুদ্র উপকূলবর্তী মানে যা কিছু আমাদের শহর এইসব আছে এগুলো কিন্তু মানে অদূর ভবিষ্যতে কিন্তু ডুবে যাওয়ার একটা চান্স কিন্তু থাকবে। তো এই হচ্ছে ব্যাপার। এবার কি না কজেস অফ ক্লাইমেট চেঞ্জ, কজেস অফ ক্লাইমেট চেঞ্জ কি মানে কারণ, এই যে জলবায়ু পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জের কারণগুলো কী কী, দেয়ার আর সেভারাল কজেস অফ ক্লাইমেট চেঞ্জ, প্রচুর কারণ আছে। দ্য মোস্ট সিগনিফিক্যান্ট অ্যান্থ্রোপোজেনিক এফেক্ট অন দ্য ক্লাইমেট is the increasing trend in the concentration of greenhouse gases in the atmosphere. The causes can be grouped into two, মানে মেইনলি কী হচ্ছে যে মানে প্রচুর কারণ আছে জলবায়ু পরিবর্তনের। তো মানে এই যে ক্লাইমেট চেঞ্জের যে কারণগুলো আছে তার মধ্যে প্রধানত কী হচ্ছে না মেইনলি দুটো আমরা দেখি, মানে দুটো মেন কজ মানে দুটো প্রধান কারণ আমরা দেখতে পাই। তো সেগুলো কি কি না একটা হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল কজেস। অ্যাস্ট্রোনমিক্যালটা কী জিনিস না মহাজাগতিক। মহাজাগতিকটা কি, মহাজাগতিকটা হচ্ছে গিয়ে মানে মহাকাশ রিলেটেড, যেটা আমাদের পৃথিবীর নয়, সেটা হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল। তো মহাকাশ থেকে যখন মানে মহাকাশ সংক্রান্ত যখন কোনো এফেক্টের জন্য আমাদের ক্লাইমেট চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল কজ। মানে এটা কিন্তু মেইনলি প্রধানত বলা হয় মেইনলি মানে তিনটে একে ভাগ করা যায়, মানে এই যে কজেস অফ ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ যে জলবায়ু পরিবর্তনের যে কারণগুলো আছে মেইনলি যদি আমরা দেখি তাহলে কিন্তু তিনটে হচ্ছে। একটা হচ্ছে কি একটা হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল মানে মহাজাগতিক, তারপরে একটা হচ্ছে আমাদের অ্যাস্ট্রোনমিক্যাল মানে সেটা হচ্ছে আমাদের মহাজাগতিক। তারপরে সেকেন্ড হচ্ছে কি টেরেস্ট্রিয়াল। টেরেস্ট্রিয়াল কজেসটা কী জিনিস, টেরেস্ট্রিয়াল কজেসটা হচ্ছে কি আমাদের এই যে টেরেস্ট্রিয়াল কজেসটা মানে ওটা বাংলায় বললে কী হবে ওটা হচ্ছে পার্থিব কারণ মানে ভূতাত্ত্বিক কারণ। মানে একটা হলো অ্যাস্ট্রোনমিক্যাল রিজন মানে হচ্ছে মহাজাগতিক, মানে ওটা পৃথিবীর সাথে কোনো রিলেটেড নেই, ওটা হচ্ছে মহাকাশের সংক্রান্ত। তারপরে দু নম্বরটা হচ্ছে কি টেরেস্ট্রিয়াল কজেস। টেরেস্ট্রিয়াল মানে হচ্ছে পার্থিব মানে পুরোপুরি আমাদের ভূতাত্ত্বিক, মানে পৃথিবীর বা বায়ুমণ্ডলীয় কোনো কোনো ব্যাপার স্যাপারের জন্য যখন ক্লাইমেট চেঞ্জটা হচ্ছে। আর তিন নম্বরে চলে আসবে কি না তিন নম্বরে চলে আসবে আমাদের অ্যান্থ্রোপোজেনিক, যেটা হচ্ছে মনুষ্য সৃষ্ট, মানে এই যে কনসেন্ট্রেশন অফ গ্রিন হাউস এইটা পড়ে যাচ্ছে অ্যান্থ্রোপোজেনিকের মধ্যে। আর এই যে টেরেস্ট্রিয়াল কজেস আর ভলকানিজম এই দুটোই পড়ে যাচ্ছে আমাদের পার্থিব বা টেরেস্ট্রিয়ালের মধ্যে। ভলকানিজমটা টেরেস্ট্রিয়ালের মধ্যেই পড়ছে কারণ ওটা হচ্ছে পৃথিবীর মধ্যে ঘটছে। আর কনসেন্ট্রেশন অফ গ্রিন হাউস, এই যে গ্রিন হাউস গ্যাসটা যে ডিপোজিট করাচ্ছে আমরা পৃথিবীতে এটা মানুষের জন্যই হচ্ছে, মানে এটা হচ্ছে অ্যান্থ্রোপোজেনিক। মানে প্রধানত তিনটে, একটা হচ্ছে আমাদের মহাজাগতিক বা অ্যাস্ট্রোনমিক্যাল, সেকেন্ড হচ্ছে টেরেস্ট্রিয়াল বা পার্থিব, আর থার্ড হচ্ছে গিয়ে অ্যান্থ্রোপোজেনিক বা মানবকেন্দ্রিক। এই মেন তিনটে রিজনের জন্য আমাদের ক্লাইমেট চেঞ্জটা কিন্তু হচ্ছে।
তো মহাজাগতিকের মধ্যে কি হচ্ছে না, আমাদের যে অ্যাস্ট্রোনমিক্যাল তার মধ্যে হচ্ছে কি একটা, যে আমাদের যে পৃথিবীটা ঘুরছে, তো পৃথিবী ঘোরার সময় কি হচ্ছে যে আমাদের যে অ্যাক্সিস, আর্থের যে অ্যাক্সিসটা আছে সেটা কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জ অফ আর্থস অ্যাক্সিস, পৃথিবীর যে অক্ষ কোণটা আছে ওটার কিছু কিছু পরিবর্তন হচ্ছে। সেকেন্ড হচ্ছে কি না, সোলার রেডিয়েশন, মানে যে সূর্য থেকে যে আমাদের লাইট আসছে, যে সূর্য থেকে যে রেডিয়েশনটা হচ্ছে তার কারণে, সোলার রেডিয়েশনের কারণে। তারপর একটা হচ্ছে সৌর কলঙ্ক অর্থাৎ সান স্পটের কারণে। আর তারপরে আরেকটা কি হচ্ছে না, সূর্যের কক্ষপথের বদল, মানে এই যে সূর্যের কি হচ্ছে না, সানের যে অরবিট আছে, ওর যে নিজের একটা কক্ষ আছে তো অরবিট, তো সানস অরবিটটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে এইগুলো কিছু মহাজাগতিক কারণ আছে, এই যে পৃথিবীর অ্যাক্সিস চেঞ্জ হয়ে যাওয়া, সোলার রেডিয়েশনের মানে চেঞ্জ, তারপরে সানস্পট, তারপরে সান আর আর্থ, পৃথিবী আর সূর্যের মধ্যে যে রিলেশনশিপ আছে সেটার কিছু কিছু চেঞ্জ, তারপরে সূর্যের অরবিটের চেঞ্জ, এইসব কারণগুলোর কারণে কিন্তু ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, যেটা হচ্ছে একটা অ্যাস্ট্রোনমিক্যাল মানে রিজন, অ্যাস্ট্রোনমিক্যাল কারণ। তারপরে সেকেন্ড কি, সেকেন্ড হচ্ছে টেরেস্ট্রিয়ালটা কি না, পার্থিবর মধ্যে কি আছে, এই যে ভলকানিজম আছে, মানে আমাদের অগ্নুৎপাত, এই যে আগ্নেয়গিরি থেকে লাভা ম্যাগমা এইসব বেরোচ্ছে। তো এই সকল কারণের জন্য কিন্তু আমাদের ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে একটা টেরেস্ট্রিয়াল রিজন। আর আরেকটা কি হচ্ছে না, এই যে আমাদের টেকটনিক প্লেট যেগুলো আছে, সমুদ্রের তলায় যে টেকটনিক প্লেট আছে বা মহাদেশীয় পাতগুলো আছে, তো মহাদেশীয় পাতগুলো সঞ্চরণ হচ্ছে, মানে যেটার ফলে ভূমিকম্প হয়, তো সেই একই, তো সেই যে সঞ্চরণ হয় ওটার ফলেও হচ্ছে। তারপরে আমাদের বায়ুমণ্ডলের যে কিছু কিছু স্ট্রাকচারাল চেঞ্জ হচ্ছে, এইসব কারণের ফলে কিন্তু আমাদের জলবায়ু বা ক্লাইমেটের পরিবর্তনটা কিন্তু হচ্ছে। আর থার্ডটা কি হচ্ছে না, অ্যানথ্রোপোজেনিক মানে কি না, মনুষ্য সৃষ্ট, মানে মানুষের জন্য কি কি আমাদের পরিবর্তনগুলো হচ্ছে। তো মানুষের জন্য কি কি হচ্ছে না, মানুষের জন্য হচ্ছে যে একটা হচ্ছে আমাদের ডিফরেস্টেশন, মানে আমরা যে এই যে বনকে একদম ছেদন করা হচ্ছে, গাছ কেটে দেওয়া হচ্ছে, বনগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, বা দাবানল, মানে এইগুলো যদি মনুষ্য সৃষ্ট কারণে হয়, মানে হিউম্যান অ্যাক্টিভিটির কারণে যদি এইগুলো হয় তাহলে হবে। তারপর একটা সেকেন্ড হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, মানে শিল্পায়ন, এই নতুন নতুন কলকারখানা তৈরি, বা কলকারখানা তৈরি, তো কলকারখানা তৈরির ফলে কি হচ্ছে না, এই যে নানা রকমের কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, এই যে বিভিন্ন রকমের দূষিত গ্যাস, এইগুলো আস্তে আস্তে মানে ছড়িয়ে যাচ্ছে, এগুলো কিন্তু বাতাসে ছড়িয়ে গিয়ে কী করছে না, আমাদের মানে ক্লাইমেট চেঞ্জকে কিন্তু ত্বরান্বিত করছে। তারপর একটা কী হচ্ছে না, কৃষিকাজ, এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস, এই যে এগ্রিকালচারাল বিভিন্ন অ্যাক্টিভিটিস, মানে বিভিন্ন সার, রাসায়নিক সার দেওয়া খেতে, তারপরে আরও নানা রকমের কীটনাশক, ডিডিটি, গ্যামাক্সিন, এইসব কীটনাশক প্রয়োগ, এইসব বিভিন্ন রকমের কেমিক্যাল প্রয়োগ, এইসবের ফলে কী হচ্ছে না, এগুলোও কিন্তু ক্লাইমেট চেঞ্জের একটা কারণ। আর তারপর আরেকটা কি হচ্ছে আমাদের নগরায়নটা কি না, আরবানাইজেশন, এই যে গ্রাম, মানে গ্রামগুলো আস্তে 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 হয়ে শহরে পরিণত হচ্ছে, বা শহরের জনসংখ্যা বাড়ছে, কলকারখানা বাড়ছে, ভেহিকলস বাড়ছে, নানা রকমের ট্রান্সপোর্টেশন বাড়ছে, গাড়ি ঘোড়া এইসব বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে না, এগুলো কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট করছে। প্রবলেমটা কীরকম ক্রিয়েট করছে না, আমাদের ক্লাইমেট চেঞ্জে কিন্তু এটা একটা এফেক্ট করছে, কারণ এই যে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বাড়ছে, তারপরে এগুলো কিন্তু ওজোন লেয়ার ডিপ্লেশনকে মানে হেল্প করে দিচ্ছে, এইসবের কারণে কিন্তু হচ্ছে। আর টেরেস্ট্রিয়ালগুলো তো বললাম। তো এইরকম এই যে তিনটে কারণ, একটা হচ্ছে মহাজাগতিক বা অ্যাস্ট্রোনমিক্যাল, সেকেন্ড হচ্ছে পার্থিব বা টেরেস্ট্রিয়াল, আর থার্ড হচ্ছে কি অ্যানথ্রোপোজেনিক। তো এই তিনটে কারণের মধ্যেই কিন্তু বাকি তার মধ্যে কিন্তু সবগুলো চলে আসছে, যেগুলো কিন্তু আমাদের ক্লাইমেট চেঞ্জের একটা বিশাল বড় কারণ। এবারে আমরা যদি বলি যে ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তনটাকে আমরা মানে আটকাবো, বা এটাকে আমরা চেঞ্জ হতে দেবো না, আমরা কিন্তু অ্যাস্ট্রোনমিক্যালে কিছুই করতে পারবো না, কারণ অ্যাস্ট্রোনমিক্যাল যেটা হচ্ছে ওটা ন্যাচারালি হচ্ছে, মহাজাগতিক যে কারণগুলো হচ্ছে ন্যাচারালি হচ্ছে, ওখানে কিন্তু আমরা কিছু করতে পারছি না। তারপরে সেকেন্ড পার্থিব যেগুলো বা টেরেস্ট্রিয়ালের মধ্যে কী আছে না, ভলক্যানো বা আগ্নেয়গিরির অগ্নুৎপাত, তারপরে সমুদ্রের তলা যে আমাদের প্লেট সরে যাচ্ছে, তারপরে
বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ারের যে স্ট্রাকচারাল চেঞ্জ হচ্ছে, এইগুলোতে আমরা কিছু করতে পারবো না। তাহলে আমরা একমাত্র কোথায় আমরা করতে পারবো, সেটা হচ্ছে আমাদের অ্যানথ্রোপোজেনিক, মানে আমরা মানুষের কারণে যেগুলো হচ্ছে, মানে ডিফরেস্টেশন, বন ধ্বংস করে দেওয়া, দুই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে শিল্পায়ন, থার্ড হচ্ছে কৃষিকাজ বা এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস, আর তারপরে ফোর্থ হচ্ছে কি না নগরায়ন বা আরবানাইজেশন। তো এইগুলো এফেক্টগুলো যেগুলো হচ্ছে মানুষের কারণে, সেইগুলোকে কিন্তু আমরা চাইলে কিছু চেঞ্জ করতে আমরা পারি। তো আমাদেরকে সেগুলোই করতে হবে। এরপরে কি, এরপরে চলে আসছে গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিংটা কি জিনিস না, বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়নটা কি না, আনপ্রেসিডেন্টেড ওয়ার্মিং ওভার দ্য লাস্ট ফিউ ডিকেডস, মানে আমাদের যে পৃথিবীতে, পৃথিবীতে কি হচ্ছে না, বেশ কিছু দশক ধরেই বা অলমোস্ট এই যে লাস্ট সেঞ্চুরিটা আছে, গত যে শতকটা আছে, তার বেশ কিছু দশক ধরে কি হচ্ছে না, আস্তে 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 আমাদের বায়ুমণ্ডলের যে তাপমাত্রা বা বায়ুমণ্ডলের যে টেম্পারেচার, সেটা কিন্তু দীর্ঘমেয়াদী বৃদ্ধি, মানে লং ডিউরেশন, আস্তে 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 অনেক দিন ধরে ধীরে 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 কিন্তু আমাদের বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ারের টেম্পারেচারটা কিন্তু বেড়ে যাচ্ছে। অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার যদি এরকম করে বেড়ে যাচ্ছে, সেটার কারণ কি না, বিভিন্ন গ্রিন হাউস গ্যাসেস। গ্রিন হাউস গ্যাস গুলো কি না, সেগুলো হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন, মিথেন, তারপরে আমাদের ওয়াটার ভেপার, এইসবগুলোর কারণে কিন্তু আমাদের একটা প্রবলেম হচ্ছে, মানে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিংটা হচ্ছে। তো এই যে এটার ফলে কি হচ্ছে না, এই যে -0.8 ডিগ্রি সেলসিয়াস সিন্স 1880 অ্যান্ড স্টিল কন্টিনিউ, মানে এটা কি ছিল, একটা সময় ছিল যে কম ছিল এটা, মানে জিরো -0.5, অনলি খুব কম, মানে 0.5 থেকে 0.8, এই 0.5 থেকে 0.8 ডিগ্রি সেলসিয়াস কিন্তু ওটা বাড়ছিল। কিন্তু বর্তমানে এসে দাঁড়িয়েছে কি, এখন কি হচ্ছে, প্রায় 1 ডিগ্রিতে ওটা দাঁড়িয়েছে, মানে 1 ডিগ্রি সেলসিয়াসে এসে ওটা দাঁড়িয়েছে। মানে এই রেটে কিন্তু আমাদের এইরকম হচ্ছে কিন্তু, মানে যদি বলি যে লাস্ট ফিউ ডিকেডসের মধ্যে 1850, মানে 1850 থেকে 1900, এই যে 1850 থেকে 1900 সালের মধ্যে কী ছিল, মানে অলমোস্ট একটা, মানে একটা সেঞ্চুরি, পুরো সেঞ্চুরিটাই কিন্তু এটার মধ্যে চলে আসছে, যে গত কয়েক শতক, মানে কয়েক শতক বলবো না, মানে ওই এক এক শতক, মানে মানে একটা সেঞ্চুরি বা দেড় হতে পারে। তো এই সেঞ্চুরির মধ্যে কী হচ্ছে না, 1850 থেকে 1900 সালের মধ্যে কী হয়েছিল না, আমাদের যে অ্যাটমসফেয়ার বা বায়ুমণ্ডল, তার মধ্যে গড় তাপমাত্রা বেড়েছিল 0.5 ডিগ্রি সেলসিয়াস, অনলি 0.5 ডিগ্রি সেলসিয়াস কিন্তু গড় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছিল। আর এখন কি হচ্ছে, সেটা হয়ে দাঁড়িয়েছে যে 1900 থেকে 2000 সালের মধ্যে কি হয়েছে, 1 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে। কারণ ভাবো জিনিসটা, না একটা সময় ছিল 0.5 ডিগ্রি সেলসিয়াস, আর এখন হয়ে গেছে 1 ডিগ্রি সেলসিয়াস, মানে অলমোস্ট এটা আরও বাড়বে। তো এইভাবে যদি বেড়ে যেতে থাকে, কিন্তু আমাদের প্রাকৃতিক পরিবেশটা কিন্তু আস্তে 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 অনেক গরম হয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। তো এর ফলে কি হচ্ছে, এই যে পৃথিবীটা গরম হয়ে যাচ্ছে, উষ্ণ হয়ে যাচ্ছে, এই জিনিসটাকে সায়েন্টিস্টরা নাম দিয়েছেন গ্লোবাল ওয়ার্মিং। তো গ্লোবাল ওয়ার্মিং তো বললাম যে গ্লোবাল ওয়ার্মিং হয় গ্রিন হাউস গ্যাসের জন্য, আর গ্রিন হাউস গ্যাসগুলো হলো কি, ক্লোরোফ্লোরোকার্বন, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, এইসব। তো এই হচ্ছে ব্যাপার। ব্যাপারটা কি না, ইনক্রিজ ইন দ্য অ্যাভারেজ গ্লোবাল টেম্পারেচার অফ আর্থস অ্যাটমসফিয়ার নিয়ার দ্য সারফেস অ্যান্ড ইন দ্য ট্রোপোস্ফিয়ার, মানে মেইনলি কী হচ্ছে, আমাদের আর্থ যে অ্যাটমসফিয়ারটা আছে বা পৃথিবীর যে বায়ুমণ্ডলটা আছে, স্পেশালি কি, যে আমাদের যে ট্রোপোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার মানে হচ্ছে একদম নিচের ধাপ, যেখানে আমরা থাকি, মানে একদম ভূপৃষ্ঠ বা পৃথিবীর যে সারফেসের সংলগ্ন যে বায়ুমণ্ডলের মানে স্তরটা আছে, ট্রোপোস্ফিয়ার, সেইখানে কিন্তু টেম্পারেচারটা সবচেয়ে বেশি কিন্তু বাড়ছে, যেখানে আমরা থাকছি। তো এইখানে কিন্তু এরকমভাবে ইনক্রিজ হয়ে চলেছে। তারপরে কি না, গ্রিন হাউস, গ্রিন হাউস জিনিসটা কি না, এটা গ্লাস হাউস। গ্রিন হাউস গ্যাস যে কথাটা এসছে, গ্রিন হাউস গ্যাস, সেটা এসছে কোথা থেকে না, গ্রিন হাউস থেকে। তো গ্রিন হাউসটা কি, সেটা আগে জানতে হবে। গ্রিন হাউসটা হচ্ছে যে বিভিন্ন, মানে ঠান্ডা শীত প্রধান দেশগুলোতে, এই যে দেখিয়ে দিচ্ছি আমি, এই যে এইটা, এইটা হচ্ছে একটা গ্রিন হাউস গ্যাস, মানে গ্রিন হাউস গ্যাস বলছি, সরি, এটা হচ্ছে একটা আমাদের এই যে মানে গ্রিন হাউস যেটাকে বলছে। তো গ্রিন হাউসটা মানে কীরকম জিনিস না, এটা বিভিন্ন শীত প্রধান যে দেশগুলো আছে, মানে ঠান্ডা জলবায়ু যে দেশগুলো আছে, বা সেটা ইউরোপের কান্ট্রিগুলো হতে পারে, বা নর্থ আমেরিকার কান্ট্রিগুলো হতে পারে, বা আমাদের রাশিয়া, এইসব হতে পারে। তো কী হচ্ছে না, যেখানে টেম্পারেচারটা খুব কম থাকে, তো সেখানে কিছু কিছু গাছকে বাঁচানোর জন্য বা কিছু কিছু ফল ফুল এইসবের গাছ প্রতিপালন করার জন্য কী হচ্ছে না, একটা বাগানের মধ্যে এরকম কাঁচের
বাড়ি করা হচ্ছে। এই যে এরকম কাঁচের বাড়ি কিন্তু করা হচ্ছে, এই যে এরা দরজা থাকছে। তো এখানে কাঁচের বাড়ির মধ্যে কি হচ্ছে না, গাছগুলোকে লাগানো হচ্ছে। আর গাছগুলোকে লাগানোর ফলে কি করছে, ঘরটাকে সিল করে দিচ্ছে, মানে দরজা জানলা বন্ধ করে দিচ্ছে। এবার তার ফলে কি হচ্ছে না, বাইরের থেকে যে মানে সূর্যের যে রেডিয়েশনটা হচ্ছে বা সূর্যের যে তাপটা আসছে বা সূর্যের যে সানলাইট আসছে, সেই তাপটা কি হচ্ছে না, এই কাঁচকে ভেদ করে, এই কাঁচটাকে ক্রস করে কিন্তু ভেতরে ঢুকছে। ভেতরে ঢুকে কিন্তু আর বেরোতে পারছে না, মানে টেম্পারেচারটা ভেতরে ট্র্যাপড হয়ে যাচ্ছে। মানে এই যে হিট জুস, মানে যে গরম ব্যাপারটা, যে হিটটা, হিটটা কি হয়ে যাচ্ছে না, তাপটা তাপটা কিন্তু এই কাঁচের ভেতরে কিন্তু ট্র্যাপড হয়ে যাচ্ছে বা আটকে যাচ্ছে। তার ফলে কী হচ্ছে না, সূর্যের থেকে হিটটা ঢুকছে ঠিকই, কিন্তু বেরোতে না পারার ফলে ভেতরের টেম্পারেচারটা কিন্তু বেড়ে যাচ্ছে। মনের বাইরের পরিবেশে যা টেম্পারেচার থাকছে সেটা কিন্তু ঠান্ডা, মানে বাইরে ঠান্ডা থাকছে, কিন্তু এর ভেতরে মানে এই যে গ্রিন হাউসটা বা গ্লাস হাউসটা, যে কাঁচের ঘরটা আছে, কাঁচের ঘরের ভেতরে কিন্তু টেম্পারেচারটা কিন্তু বেড়ে যাচ্ছে। ফলে কিন্তু ওখানে মানে গাছপালা বা ফল ফুলের যে বিভিন্ন গাছ কিন্তু প্রতিপালনে কিন্তু খুব একটা অসুবিধা হচ্ছে না, কারণ কিন্তু ওরা টেম্পারেচারটা কিন্তু ঠিকঠাকভাবে পেয়ে যাচ্ছে। তাহলে এইটা কিন্তু একটা বলা যেতে পারে যে গ্রিন হাউসটা কিন্তু এরকম করে কাজ করছে। মানে এই যে এটাকে গ্লাস হাউস কেন বলছে, এটা কাঁচ দিয়ে তৈরি, সেই জন্য এটা হচ্ছে গ্রিন হাউস বা গ্লাস হাউস। তো এই হচ্ছে গ্রিন হাউস। তো গ্রিন হাউসটা কেন আমাকে বলতে হলো না, গ্রিন হাউস এফেক্ট যেটা, গ্রিন হাউস এফেক্টটা বোঝাতে গেলে কিন্তু এই গ্রিন হাউসের ব্যাপারে জানাটা কিন্তু লাগবে। তো এই যে গ্রিন হাউস বা গ্লাস হাউস, এখানে কি হয়, এটা কোল্ড ক্লাইমেট এরিয়াতে থাকে, ঠান্ডা এলাকায় থাকে। আর এটার ভেতরের টেম্পারেচার একটু হায়ার হয় বাইরের টেম্পারেচার থেকে। আর এটা কি করে, প্লান্টগুলোকে প্রোটেক্ট করার জন্য, মানে ঠান্ডায় যাতে না মরে যায়, একটা মিনিমাম টেম্পারেচার পায়, তার জন্য কিন্তু গ্রিন হাউস ব্যবস্থা করা হয়। আর গ্রিন হাউস এফেক্টটা কি, গ্রিন হাউস এফেক্টটা হচ্ছে, এটা হচ্ছে naturally occurring phenomena that blankets the lower atmosphere and warms it, maintaining the temperature suitable for living to survive. এটা হচ্ছে ন্যাচারাল অকারিং একটা ফেনোমেনা। এই যে গ্রিন হাউস এফেক্টটা কী হচ্ছে না, কিছু গ্রিন হাউস গ্যাস কী করছে, যে আমাদের পৃথিবীর যে ট্রোপোস্ফিয়ারের যে চারদিকে একটা আস্তরণ তৈরি করে রেখেছে। আর আস্তরণ তৈরি করে কী করছে না, আমাদের পৃথিবীটাকে ঠান্ডা হয়ে যাওয়ার থেকে কিন্তু বাঁচাচ্ছে। ন্যাচারাল অকারিং ফেনোমেনা দ্যাট ব্ল্যাঙ্কেটস দ্য লোয়ার অ্যাটমসফিয়ার অ্যান্ড ওয়ার্মস ইট, মেনটেনিং দ্য টেম্পারেচার সুইটেবল ফর লিভিং টু সার্ভাইভ। মানে আমার যে দেশ, যে মানুষ বা অন্যান্য যে জীবজন্তু আছে, গাছপালা আছে, তাদের বেঁচে থাকার জন্য যে মিনিমাম টেম্পারেচার দরকার সেটাকে প্রোভাইড করছে কিনা না গ্রিন হাউস গ্যাসগুলো। কীরকম করে, ওরা যে সূর্যের হিটটা বা সূর্যের তাপটা যেটা পৃথিবীতে আসছে ওটাকে ফিরে যেতে দিচ্ছে না, মানে ওটাকে আটকে দিচ্ছে, মানে অ্যালবেডো পরিমাণটা কমিয়ে দিচ্ছে। অ্যালবেডো মানে কি, এই যে সূর্যের আমাদের হিটটা আসছে, ওটা রিফ্লেক্ট হয়ে আবার ফিরে চলে যায়, আবার মহাশূন্যে বা স্পেসে কিন্তু ফিরে চলে যায়, তো ওইটাকে আটকে দিচ্ছে। তার ফলে কী হচ্ছে না, আমাদের টেম্পারেচারটা ইনক্রিজ করছে, যেটা আমাদের মানুষ এবং গাছপালা জীবজন্তু এদের প্রতি বেঁচে থাকার পক্ষে কিন্তু এটা একটা মানে একটা ভালো একটা কন্ডিশন কিন্তু দিচ্ছে। যেমন মুন মুন মানে চাঁদ, তারপর আদার্স যে গ্রহগুলো আছে মানে ভেনাস বা শুক্র বা মানে ওটা কিন্তু মানে কী হচ্ছে না, ভেনাসে শুক্র মানে হিট প্রচণ্ড বেশি। তো আরও কিছু কিছু আমাদের আছে, যেখানে মার্সের পর থেকে ওই যে ইউরেনাস নেপচুন, এখানে কিন্তু ঠান্ডা অনেক বেশি। আর কিন্তু আমাদের একমাত্র আর্থেই বা আমাদের একমাত্র পৃথিবীতেই, সোলার সিস্টেমের বা সৌরজগতের মধ্যে একমাত্র পৃথিবীতেই কিন্তু এই টেম্পারেচারটা কিন্তু আমাদের জীবজন্তু বাঁচে থাকার পক্ষে কিন্তু অনুকূল। তো এইগুলো কি কিসের কারণে হচ্ছে না, গ্রিন হাউসের কারণে। তো এই যে গ্রিন হাউস, এটা একটা ভালো জিনিস, এটা কিন্তু খারাপ জিনিস না, এটা কিন্তু আমাদের বেঁচে থাকার পক্ষে দরকারি। কিন্তু গ্রিন হাউস গ্যাসের পরিমাণটা যদি বেড়ে যায় তাহলে কিন্তু এটা কিন্তু আমাদের প্রবলেমের কারণ হতে পারে। মানে কী হবে, এখানে একটা জিনিস, একটা পয়েন্ট আছে যে অ্যাভারেজ টেম্পারেচার 40 ডিগ্রি সেলসিয়াস, আর ইন দ্য অ্যাবসেন্স অফ গ্রিন হাউস এফেক্ট 18 ডিগ্রি সেলসিয়াস। মানে দেখো একটা জিনিস, যে আমাদের অ্যাভারেজ টেম্পারেচারটা কিন্তু গ্রিন হাউস গ্যাস যদি না থাকতো, আমাদের অ্যাভারেজ টেম্পারেচারটা কিন্তু কিছুটা কম থাকতো। গ্রিন হাউস গ্যাসের জন্য কিন্তু আমাদের অ্যাভারেজ টেম্পারেচারটা কিন্তু একটু বেড়ে গেছে। ওই যে গড় তাপমাত্রা পরিমাণটা নর্মালিতে যা হয় তার থেকে একটু বেড়ে আছে, কেন না আমাদের গ্রিন হাউস এফেক্টের জন্য। এবারে গ্রিন হাউস গ্যাস অ্যাবজর্ব অ্যান্ড এমিটস ইনফ্রারেড রেডিয়েশন আর নোন অ্যাজ গ্রিন হাউস গ্যাসেস। মানে এই যে গ্রিন হাউস এফেক্টটা কী হচ্ছে না, গ্রিন হাউসের টেকনিকে যেটা বললাম সেরকমভাবেই কী করছে, যে ইনফ্রারেড রেডিয়েশনটা আছে, সূর্যের যে ইনফ্রারেড রেডিয়েশনটা সেটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে।
মানে অ্যাবজর্ব করে নিচ্ছে, দিয়ে গ্রিন হাউস এফেক্ট কিন্তু ক্রিয়েট করে দিচ্ছে, যার তার ফলে কী হচ্ছে না ট্র্যাপড হয়ে যাচ্ছে মানে আমাদের হিটটা, আর ওটা কিন্তু আর বেরোতে পারছে না। আর এইভাবে কিন্তু মানে না বেরোতে যাওয়ার ফলে গড় তাপমাত্রা বেড়ে যাচ্ছে। মানে অ্যাকচুয়ালি কী হচ্ছে, যে গ্রিন হাউস যে কাঁচের ঘরটার যেরকমভাবে মানে সূর্যের তাপটা ঢোকে কিন্তু বেরোতে পারে না, সেরকমভাবে কী হচ্ছে না এই যে সোলার এনার্জি বা সৌরশক্তিটা কী করছে না বায়ুমণ্ডলের যে বিভিন্ন স্তর, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের মধ্যে দিয়ে কিন্তু ভূপৃষ্ঠে আসছে, সারফেসে আসছে। ভূপৃষ্ঠে আসার পরে কী করছে যে ইনফ্রারেড যে এনার্জি, তো ইনফ্রারেড এনার্জি রূপে কিন্তু ও মহাশূন্যে ফিরে যাওয়ার চেষ্টা করছে। এই যে স্পেসে কিন্তু আবার ফিরে যাওয়ার চেষ্টা করছে ইনফ্রারেড এনার্জি রূপে। ফিরে যাওয়ার সময় কী হচ্ছে না এই যে বায়ুমণ্ডল, তো অ্যাটমসফিয়ারে কিন্তু ট্র্যাপড হয়ে আটকে যাচ্ছে। তার ফলে আটকে যাওয়ার ফলে কী হচ্ছে না বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা বেড়ে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। এবার ট্র্যাপ হিট ইন টেম্পারেচার, ট্র্যাপ হিট ইন অ্যাটমসফিয়ার, মানে আমাদের যে অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডলের যে ট্র্যাপ হয়ে যাচ্ছে, হিটটা যে আটকে যাচ্ছে, সেটা আটকে যাওয়ার কারণ কি না কিছুগুলো গ্যাস, সেগুলো কী কী না এই যে হচ্ছে ওয়াটার ভেপার। ওয়াটার ভেপার মানে হচ্ছে জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড জানো, মিথেন, মার্স গ্যাস যেটাকে বলে মিথেন, তারপরে হচ্ছে নাইট্রাস অক্সাইড, একটা হচ্ছে ফ্লুরিনেটেড গ্যাসেস। ফ্লুরিনেটেড গ্যাসেস কিছু আছে মানে ফ্লুরিনযুক্ত কিছু গ্যাস, এই যে এইচএফসি। এইচএফসিটা কি না হাইড্রোফ্লোরোকার্বন, হাইড্রোফ্লোরোকার্বন এইচএফসি। পিএফসিটা হচ্ছে আমাদের এটা এটা এক ধরনের একটা গ্যাস হচ্ছে। আর SF6 মানে হচ্ছে সালফার হেক্সাফ্লুরাইড, SF6 সালফার হেক্সাফ্লুরাইড। আর এই যে এগুলো হচ্ছে ফ্লুরিনেটেড গ্যাস। তার মানে কী কী, একটা হচ্ছে ওয়াটার ভেপার জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড CO2, আর মিথেন হচ্ছে মার্স গ্যাস, নাইট্রাস অক্সাইড, ফ্লুরিনেটেড গ্যাস তার মধ্যে হচ্ছে এইচএফসি অর্থাৎ হচ্ছে হাইড্রোফ্লোরোকার্বন। পিএফসি হচ্ছে কি পার ফ্লুরিনেটেড কার্বনস কম্পাউন্ডস, পার ফ্লুরিনেটেড কম্পাউন্ডস মানে ফ্লুরিনযুক্ত কম্পাউন্ড। আর SF6 হচ্ছে সালফার হেক্সাফ্লুরাইড, এইগুলো হচ্ছে ফ্লুরিনেটেড গ্যাসেস। আর একটা হচ্ছে কি নাইট্রোজেন ফ্লুরাইড, ওইটা হচ্ছে NF3। এইগুলো হচ্ছে এগুলো ট্রাফিটের কারণ। তারপরে কিনা গ্লোবাল ওয়ার্মিং পোটেন্সিয়াল GWP, যেটা এ মেজার অফ দ্য টোটাল এনার্জি দ্যাট এ গ্যাস অ্যাবজর্বস ওভার এ পার্টিকুলার পিরিয়ড অফ টাইম, ইউজুয়ালি 100 ইয়ার্স কম্পেয়ার টু CO2। মানে গ্লোবাল ওয়ার্মিং পোটেন্সিয়াল মানে কি না এটা হচ্ছে যে বিশ্ব উষ্ণায়ন যে হচ্ছে, তো গ্লোবাল ওয়ার্মিং করার ক্ষমতা কোন গ্যাসের কতটা, কোন গ্রিন হাউসের কতটা ক্ষমতা আছে মানে গ্লোবাল ওয়ার্মিং ঘটানোর, সেইটা হচ্ছে। তো এটা কি হচ্ছে না এ মেজার অফ দ্য টোটাল এনার্জি দ্যাট এ গ্যাস অ্যাবজর্ব, মানে মোটামুটি 100 বছরে ওভার পিরিয়ড অফ টাইম অলমোস্ট 100 ইয়ার্সে কী হচ্ছে না CO2টাকে, এই যে কার্বন ডাইঅক্সাইড এটাকে ধরা হয় একটা স্ট্যান্ডার্ড। CO2 ওই জন্য ওর হচ্ছে CO2 বা কার্বন ডাইঅক্সাইডের GWP বা গ্লোবাল ওয়ার্মিং পোটেন্সিয়াল হচ্ছে 1, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 1। এবার কার্বন ডাইঅক্সাইডকে স্ট্যান্ডার্ড ধরে তারপরে কিন্তু বাকিগুলোকে মেজার করা হচ্ছে যে কার কত বেশি, মানে কার হিট অ্যাবজর্ব করার ক্ষমতা বেশি, হিট টেম্পারেচার বাড়িয়ে দেওয়ার ক্ষমতাটা কিন্তু বেশি। ওই যে টোটাল এনার্জিটা আছে মানে গ্যাস কতটা অ্যাবজর্ব করতে পারছে সেটার উপর ডিপেন্ড করছে। তো এরকম আছে এই যে ওয়াটার ভেপারের নিজস্ব আছে, কার্বন ডাইঅক্সাইডের তো 1, মিথেনের আছে, নাইট্রাস ফ্লুরিনেটেড গ্যাস যেগুলো এই যে আমাদের হাইড্রোফ্লুরোকার্বনস, পারফ্লুরেটেড কম্পাউন্ডস বা সালফার হেক্সাফ্লুরাইড, এইসবের কিন্তু একটা নির্দিষ্ট ওদের কিন্তু GWP বা গ্লোবাল ওয়ার্মিং পোটেন্সিয়াল কিন্তু আছে। এবার কি হচ্ছে না এই যে CO2 কার্বন ডাইঅক্সাইড প্রথমেই, এবার কার্বন ডাইঅক্সাইডের ব্যাপারটা কি হচ্ছে না এই যে CO2 1 লেখা আছে কেন না কার্বন ডাইঅক্সাইডের গ্লোবাল ওয়ার্মিং পোটেন্সিয়াল হচ্ছে 1, বললাম যে স্ট্যান্ডার্ড ধরা হয় ওটাকে। এটা কি হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করার থেকে হচ্ছে না ফসিল ফুয়েল বার্নিং। এই যে ফসিল ফুয়েল মানে কি জীবাশ্ম জ্বালানি, এই যে কয়লা বা খনিজ তেল, ফসিল ফুয়েল কেন বলে না ওইগুলো হচ্ছে আমাদের বিভিন্ন প্রাগৈতিহাসিক বিভিন্ন জীব গাছপালা, এগুলো আমাদের মাটির তলায় চাপা পড়ে গেছে। চাপা পড়ে যাওয়ার ফলে দীর্ঘদিন ধরে মানে ভূগর্ভের তাপ পেয়েছে একদম, তার সাথে আমাদের ভূপৃষ্ঠের যে চাপ, তো এই ভূগর্ভের তাপ আর ভূপৃষ্ঠের চাপ এই দুটোর ফলে একদম চাপে তাপে এগুলো মানে কার্বন হয়ে গেছে একদম পুরো, মানে কয়লায় পরিণত হয়েছে, কয়লা আর খনিজ তেলে পরিণত হয়েছে। তো এই যে এইগুলো হচ্ছে ফসিল ফুয়েল। তো ফসিল ফুয়েল বার্নিং করলে কী হয়, ফসিল ফুয়েল জ্বালালে পোড়ালে কী হয়, প্রচুর কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন হয়, কেন ওটাতে প্রচুর কার্বন থাকে। এই কার্বনটা বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অক্সিডাইজড হয়ে যায়, দিয়ে কার্বন ডাইঅক্সাইড মানে প্রডিউস করে, দিয়ে এটা কিন্তু আমাদের
অ্যাটমসফিয়ারে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বাড়িয়ে দিচ্ছে। তারপরে যে বিভিন্ন এনার্জি প্রোডাকশনস মানে কোল আর ন্যাচারাল গ্যাসেস মানে কয়লা, তারপর ন্যাচারাল গ্যাস আছে, এইগুলো বার্নিংয়ের ফলেও কিন্তু আমাদের CO2 পরিমাণ কিন্তু বাতাসে বাড়ছে। আর CO2 এর GWB বা গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল কত না 1। তো এই হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আরেকটা কি না ট্রান্সপোর্টেশন। ট্রান্সপোর্টেশনটা কী জিনিস না, এই যে আমাদের কী হচ্ছে না বিভিন্ন গাড়ি ঘোড়া বা ট্রান্সপোর্ট। তো গাড়ি ঘোড়া ট্রান্সপোর্টে কী হচ্ছে যে পেট্রোল ডিজেল বার্নিং হচ্ছে। পেট্রোল ডিজেল পোড়ানোর ফলে প্রচুর কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড প্রোডাকশনস হচ্ছে, তার ফলে কী হচ্ছে না আমাদের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে যাচ্ছে। আর একটা কি না ইন্ডাস্ট্রি প্রোডাকশন অর কেমিক্যাল সিমেন্টস, মানে যে বিভিন্ন ইন্ডাস্ট্রি বা শিল্পে কী হচ্ছে যে কেমিক্যাল নানা রকমের ফিমেন্ট এইসব প্রোডাকশনস হচ্ছে, তার ফলেও কিন্তু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। তারপরে চলে গেল আমাদের মিথেন, CH4 মানে কি হচ্ছে মিথেন আরেকটা নাম হচ্ছে মার্স গ্যাস। এই মার্স গ্যাসের কত গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল না 21 লেখাই আছে দেখো, CH4 21, মানে এই যে মিথেনের সংকেতটা হচ্ছে CH4, তো এর আমাদের এটা যেটা গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়ালটা হচ্ছে 21। আর মিথেন উৎপন্ন হয় প্রোডাকশন হয় কোথায় না ওয়েটল্যান্ড মানে কি না আমাদের জলাভূমি, অনেক দিন ধরে জল জমে পাতা পচা এইসব থেকে কিন্তু আমাদের মানে মিথেন প্রোডাকশনটা কিন্তু ওখানে হচ্ছে জলাভূমিতে। কোল মাইনিং মানে পুরনো কয়লা খনির ভেতরে প্রোডাকশন হচ্ছে। এগ্রিকালচার মানে বিভিন্ন আমাদের চাষের জমি ক্ষেত এইসব জায়গা থেকেও মিথেন প্রোডাকশন হয় অটোমেটিক। তারপর ডোমেস্টিক লাইভ স্টক মানে এই যে আমরা বিভিন্ন পালন করি মানে গরু, মোষ, ঘোড়া, গাধা এইসবও হতে পারে। এইসব যে গবাদি বিভিন্ন পশু আছে লাইভ স্টক যেগুলোকে বলছে, এই গবাদি পশুর মধ্যে কি হচ্ছে না এদের কিন্তু পেটে মানে যেগুলো ঘাস খায় আর কি মানে তৃণভোজী বিভিন্ন প্রাণী, এদের পেটের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মিথেন প্রোডাকশনস হয়। এর ফলে কিন্তু ওরা কিন্তু মিথেন প্রোডাকশনটা হচ্ছে। তারপর রাইস ফিল্ড মানে ধান খেতে তো হয়ই, জল জমে থাকে ধান খেতে কিন্তু মিথেন প্রোডাকশন হয়। অনেক সময় মিথেন প্রোডাকশন হয় বলে ওই মানে রাতের বেলায় আগুন জ্বলে যায়, যেটাকে আলেয়া বলে অনেকে। তো ওই দূর থেকে দেখা যায় যে ধানের ক্ষেতের অনেক সময় ওইসব জায়গা দেখি না আগুন জ্বলে, ওগুলো কেন হয়, যেগুলো হচ্ছে আমাদের এই মিথেনের জন্য। তারপর ইন্ডাস্ট্রি তো আছেই, মানে বিভিন্ন ন্যাচারাল গ্যাস কম্পোনেন্টে থেকে কিন্তু CH4 মানে বেরিয়ে কিন্তু আসছে। তো এই হচ্ছে মিথেন এইরকমভাবে প্রোডাকশন হচ্ছে। আর এই মিথেন কিন্তু একটা ভালো রকম একটা ভূমিকা আছে কিন্তু গ্লোবাল ওয়ার্মিংয়ে। তারপরে হচ্ছে কি না N2O, কি জিনিস না নাইট্রাস অক্সাইড এর দেখো অনেক বেশি, কিন্তু নাইট্রাস অক্সাইডের অলমোস্ট 300 মানে 300, মানে ভাবো কার্বন ডাইঅক্সাইডের যেখানে 1 মিথেনের যেখানে 21, সেখানে নাইট্রাস অক্সাইড কিন্তু 300, কিন্তু এর মানে কি হচ্ছে না অনেক বেশি, কিন্তু এর কিন্তু অনেক বেশি, মানে অলমোস্ট এটা হয় কত না 250 থেকে 300-র মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে এটা। এই আমাদের নাইট্রাস অক্সাইডটাকে মানে 250 থেকে 300-র মধ্যে থাকে, মানে এটা কিন্তু অনেক বেশি এর কিন্তু ক্ষমতাটা গ্লোবাল ওয়ার্মিং পোটেন্সিয়ালটা। আর এটা কী হচ্ছে, এটাও কিন্তু ফসিল ফুয়েল কম্বাসনের ফলেই কিন্তু আসছে, মানে বিভিন্ন ফসিল ফুয়েল যেগুলো বললাম জীবাশ্ম জ্বালানিগুলো কম্বাসনের ফলে, ইন্ডাস্ট্রি ট্রান্সপোর্টেশন এইসবের ফলে, আর বিভিন্ন সিনথেটিক ফার্টিলাইজার যেভাবে বিভিন্ন ধরনের রাসায়নিক সার ব্যবহার করি আমরা কৃষিক্ষেত্রে, বিভিন্ন রকম রাসায়নিক সারের ব্যবহার। আর লাইভস্টক ম্যানুয়াল মানে বিভিন্ন রকমের যে আমাদের গবাদি পশু এদের যে ইউরিন আছে ম্যানুয়াল মানে গোবর তারপরে মানে মূত্র এইসবের থেকে কিন্তু নাইট্রোজেনটা ব্রেকডাউন হচ্ছে। মানে তুমি তো জানোই যে একটা জিনিস যে আমাদের যে বিভিন্ন গবাদি পশুর যে মূত্র থাকে সেখানে কিন্তু ইউরিয়া থাকে প্রচুর পরিমাণে, মানুষের ক্ষেত্রেও তাই। তো এই যে ইউরিয়াটা কি এটা নাইট্রোজেন ঘটিত যৌগ, তো এইসব ইউরিয়া থেকে না যখন হচ্ছে আমাদের মানে ব্রেকডাউন করে কিন্তু নাইট্রোজেন তো বেরোচ্ছে। তো নাইট্রোজেন বেরিয়ে কিন্তু এই নাইট্রাস অক্সাইড ফর্ম করছে, কিন্তু এটা কিন্তু একটা গ্রিনহাউস গ্যাস রূপে কিন্তু আমাদের পৃথিবীর টেম্পারেচার কিন্তু বাড়িয়ে দিচ্ছে। এই হচ্ছে নাইট্রাস অক্সাইড। তারপরে কি তারপরে হচ্ছে আমাদের ফ্লোরিনেটেড গ্যাসটা কি জিনিস? ফ্লোরিনেটেড গ্যাসটা হচ্ছে ফ্লোরিনযুক্ত বিভিন্ন গ্যাস। ফ্লোরিনযুক্ত গ্যাসগুলো কি না এই যে আমাদের ক্লোরোফ্লোরোকার্বন CFC, মানে এই যে বিভিন্ন ফোম ব্যবহার করি আমরা, এছাড়া পারফিউমস, অ্যারোসল স্প্রে, রেফ্রিজারেটর
এয়ার কন্ডিশনার, এইসব জায়গা থেকে কিন্তু ক্লোরোফ্লোরোকার্বন কিন্তু বেরিয়ে আসে। ইভেন প্লাস্টিক শিল্প, ইলেকট্রনিক শিল্পেও কিন্তু ক্লোরোফ্লোরোকার্বন কিন্তু বেরিয়ে আসছে। তো এই ক্লোরোফ্লোরোকার্বনটা কি না, সিএফসিটাও কিন্তু একটা বিশেষ ভূমিকা পালন করছে কিন্তু গ্রিনহাউস গ্যাসের ক্ষেত্রে। আর এদের কিন্তু ওই ফ্লুরিনেটেড গ্যাসের কিন্তু ইয়েটা অনেক বেশি, হ্যাঁ, ফ্লুরিনেটেড যে গ্যাসগুলো আছে ক্লোরোফ্লোরোকার্বনের, এদের কিন্তু গ্লোবাল ওয়ার্মিং পোটেন্সিয়াল কিন্তু অনেক বেশি, মানে যেখানে কার্বন ডাইঅক্সাইডের 1, মিথেনের অলমোস্ট 21, নাইট্রোজেন অক্সাইডের কী হচ্ছে না, নাইট্রাস অক্সাইডের কী হচ্ছে না 250 থেকে 300-র মধ্যে। আর আমাদের ক্লোরোফ্লোরোকার্বন যেগুলো, এগুলো কিন্তু অনেক বেশি, অলমোস্ট 10,000, মানে 10,000 গুণ কিন্তু বেশি। তার ফলে কী বোঝা যাচ্ছে যে ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসির কিন্তু ওই গ্লোবাল ওয়ার্মিং পোটেন্সিয়ালটা কিন্তু অনেক বেশি, অনেক বেশি। তো এদের কি না, এদের যে মানে ক্লোরোফ্লোরোকার্বনটা আছে, যেটা বললাম যে রেফ্রিজারেটর এইসব জায়গা থেকে বেরিয়ে আসে। আর বর্তমানে কি করছে না, সিএফসিকে এইচএফসি দিয়ে রিপ্লেস করার চেষ্টা করা হচ্ছে। এইচএফসিটা কি জিনিস না, হাইড্রোফ্লোরোকার্বন। তো সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন, এইচএফসি হাইড্রোফ্লোরোকার্বন, মানে এইচএফসিটা একটু কম, মানে ক্লোরোফ্লোরোকার্বনের থেকে গ্রিনহাউস, মানে ওটাও ক্ষতি করে, ওটাও গ্রিনহাউস গ্যাসই, কিন্তু তুলনায় কিন্তু একটু কম, মানে সিএফসির থেকে একটু কম ক্ষতি করে। আর সিএফসির মতোই কাজ করতে পারে, মানে আজকাল সাবস্টিটিউট হিসাবে মানে সিএফসির বদলে এইচএফসিকে রিপ্লেস করার চেষ্টা করা হচ্ছে। আর একটা কী হচ্ছে না, পিএফসি, যে সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং, বিভিন্ন সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী যেখানে ম্যানুফ্যাকচারিং হয়, সেখানে পিএফসি ইউজ করছে। পিএফসিটা কী জিনিস না, পারফ্লুরিনেটেড কম্পাউন্ড, বললাম পারফ্লুরিনেটেড কম্পাউন্ড, এগুলো কি সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইউজ করে। এটাও একটা কিন্তু পোটেন্ট, মানে এটাও কিন্তু একটা মানে পোটেন্সিয়াল ইয়ে, মানে গ্রিন হাউস গ্যাস, কিন্তু এটাও কিন্তু একটা গ্রিন হাউস গ্যাস। আর একটা কী হচ্ছে না, SF6, SF6টা কী জিনিস না, সালফার হেক্সাফ্লোরাইড। তো এই যে সালফার হেক্সাফ্লোরাইডটা আছে, এটাও কিন্তু ইন্ডাস্ট্রিয়াল প্রসেসে ইউজড হয়, মানে শিল্পে। আর এটাও কিন্তু একটা খুব মানে একটা পোটেন্ট, কিন্তু এটাও আমাদের গ্রিনহাউস গ্যাস। এটাও কিন্তু গ্রিনহাউস একটা গ্যাস, যেটাও কিন্তু টেম্পারেচার বাড়ায়। তার মানে ফ্লুরিনেটেড গ্যাসের মধ্যে কী কী পেলাম, একটা পেলাম ক্লোরোফ্লোরোকার্বন সিএফসি, একটা আমরা হাইড্রোফ্লোরোকার্বন পেলাম, পারফ্লুরিনেটেড কম্পাউন্ড পেলাম, প্লাস পেলাম সালফার হেক্সাফ্লোরাইড। এগুলো কিন্তু ফ্লুরিনেটেড গ্যাস, আর এগুলো কিন্তু ভালো রকম গ্রিনহাউস গ্যাসের কিন্তু কাজ কিন্তু এগুলো করছে। আর এইভাবেই কিন্তু এরা কিন্তু আমাদের প্রবলেম ক্রিয়েট করে দিচ্ছে কিন্তু, মানে ওয়ার্ল্ডে। তো এই যেগুলো আমরা জানলাম, এই যে মিথেন, তারপরে কার্বন ডাইঅক্সাইড, তারপরে নাইট্রাস অক্সাইড, ফ্লুরিনেটেড গ্যাস, এগুলো হচ্ছে সব গ্রিনহাউস গ্যাস। আর এগুলো কী করছে না, আমাদের গ্রিনহাউস মানে পৃথিবীর টেম্পারেচারটাকে কিন্তু বাড়িয়ে দিচ্ছে। এবার কী বলছেন, ইম্প্যাক্ট অন বায়োডাইভার্সিটি। ইম্প্যাক্ট অন বায়োডাইভার্সিটি কীরকম না, আমাদের বায়োডাইভার্সিটি যেটা আছে, বায়োডাইভার্সিটি অর্থাৎ আমাদের যেটাকে কী বলছি না, জীববৈচিত্র্য। তো জীববৈচিত্র্য কী জিনিস না, জীববৈচিত্র্য হচ্ছে কি আমাদের যে পৃথিবীতে বিভিন্ন জীবজন্তু, মানে বিভিন্ন রকম প্রাণী, উদ্ভিদ, এরকম যে আর্থ্রোপোডস পোকামাকড় আছে, বা সামুদ্রিক প্রাণী আছে, সামুদ্রিক উদ্ভিদ আছে, এছাড়া যত রকমের প্রাণী উদ্ভিদ আছে, এদের যেটা বৈচিত্র্য বিভিন্ন ধরনের দেখা যায়। তো এই বৈচিত্র্যটাকে মানে সহজ ভাষায় বলতে গেলে এটাকেই বলো বায়োডাইভার্সিটি। তো এটা কী করছে না, আমাদের যে টেরেস্ট্রিয়াল বায়োডাইভার্সিটি আছে, এগুলো কিন্তু ক্ষতি করছে, মানে আমার যে পৃথিবীর যে বায়োডাইভার্সিটি, এটা কিন্তু ক্ষতি করছে কেন, ক্লাইমেট চেঞ্জ একটা ইনফ্লুয়েন্স কিন্তু নিয়ে চলে আসছে। মানে যে ইকোসিস্টেম, স্পিসিস, জেনেটিক ডাইভার্সিটি, স্পিসিস ডাইভার্সিটি, ইকোসিস্টেম ডাইভার্সিটি, তো এই যে ডাইভার্সিটির ক্ষেত্রে কিন্তু একটা কিন্তু মানে আমাদের জেনেটিক ভ্যারিয়েশনস, এই সবগুলোকে কিন্তু ম্যানিপুলেট করে দিচ্ছে ক্লাইমেট চেঞ্জ। তারপরে বিভিন্ন আমাদের স্পিসিস লেভেলে কী হচ্ছে না, বিভিন্ন অ্যানিমেলের আমাদের লাইফ সাইকেল যেগুলো আছে, বা জীবনচক্র যেগুলো, লাইফ সাইকেল চেঞ্জ হয়ে যাচ্ছে, প্লাস বিহেভিয়ার, অ্যানিমাল বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাদের জেনেটিক যে ইভলিউশনের যে রেসপন্স আছে, আমাদের যে জেনেটিক ড্রিফট আছে, বা আমাদের যে ইভলিউশনের যে একটা ট্রেন্ড, মানে বিবর্তনের যে একটা ট্রেন্ড আছে, এইগুলোকে কিন্তু ম্যানিপুলেট করে দিচ্ছে। কে করে দিচ্ছে না, আমাদের ক্লাইমেট চেঞ্জ। বিভিন্ন রকমের ন্যাচারাল ডিস্টারবেন্সের সৃষ্টি হচ্ছে, এবং একটা ইকোলজিক্যাল ব্যালেন্স কিন্তু বিগড়ে যাচ্ছে। মানে একটা যে আমাদের পরিবেশের যে ভারসাম্য, ইকোলজিক্যাল ব্যালেন্স যেটাকে বলে, এই ব্যালেন্সটা কিন্তু বিগড়ে যাচ্ছে, ইকোসিস্টেম ফাংশনে কিন্তু প্রবলেম ক্রিয়েট করে দিচ্ছে এই ক্লাইমেট চেঞ্জ। এই হচ্ছে ব্যাপার। তারপর কি না, স্টেপস টেকেন বাই ইন্ডিয়া টু মিটিগেট ক্লাইমেট চেঞ্জ। মিটিগেট মানে কি, মিটিগেট মানে হচ্ছে গিয়ে মানে কন্ট্রোল, কি কন্ট্রোল করার চেষ্টা করছে আমাদের, মানে ইন্ডিয়া আমাদের কি কন্ট্রোল করার চেষ্টা করছে এই যে ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনটাকে। নাকি ইন্ডিয়া কী করছে, ইন্ডিয়া হ্যাজ অ্যাডপ্টেড দ্য ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অন ক্লাইমেট চেঞ্জ, যেটাকে NAPCC বলছে।
এটা হচ্ছে এনএপিসিসি, মানে 2008-এ এটা কিন্তু অ্যাডাপ্টেড হয়েছিল কি, ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অন ক্লাইমেট চেঞ্জ। এ কী করছে না, হুইচ হ্যাজ বোথ মিটিগেশন অ্যান্ড অ্যাডাপ্টেশন মেজার্স। তো এই যে এনএপিসিসি অর্থাৎ ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর ক্লাইমেট চেঞ্জ 2008-এ অ্যাডাপ্টেড হয়েছিল, এর কী আছে, মিটিগেশন অ্যান্ড অ্যাডাপশন মেজার্স আছে, মানে এই যে জলবায়ু পরিবর্তনকে চেঞ্জ করার জন্য কিছু কিছু কমানোর জন্য কিছু স্ট্র্যাটেজিস এবং কিছু অ্যাডাপ্টেশন কিছু স্ট্র্যাটেজিস কিন্তু নিয়েছে। কি হচ্ছে না, দ্য 8 ন্যাশনাল মিশনস হুইচ ফর্ম দ্য কোর অফ দ্য এনএপিসিসি রিপ্রেজেন্ট মাল্টিপ্রলং লং টার্ম অ্যান্ড ইন্টিগ্রেটেড স্ট্র্যাটেজিস ফর অ্যাচিভিং কি গোলস ইন দ্য কন্টেক্সট অফ ক্লাইমেট চেঞ্জ। মানে মূলত 8 ন্যাশনাল মিশন, মানে প্রধান 8টি ন্যাশনাল জাতীয় স্তরের 8টা মিশন গ্রহণ করা হয়েছে, যেগুলো কিন্তু একটা লং টার্ম এফেক্ট করবে, একটা প্রলংড এবং যেটা স্ট্র্যাটেজিকভাবে কিন্তু আমরা কিন্তু অ্যাচিভ করব কি না, আমাদের যে ক্লাইমেট চেঞ্জ, এই ক্লাইমেট চেঞ্জটাকে প্রতিহত করতে কিন্তু আমরা মানে সাকসেসফুল হব। আর এটা কিন্তু আমাদের এনভায়রনমেন্টের দিক দিয়ে কিন্তু আমাদের দেশ কিন্তু একটা ভালো রকম মানে সাকসেস অ্যাচিভ করতে পারবে। তারপর কি না, স্টেপস টেকেন বাই গভর্নমেন্ট। ইন্ডিয়া স্ট্র্যাটেজি ইন এনার্জি কনজারভেশন অ্যাক্ট, আমাদের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে ইন্ডিয়াস এনার্জি কনজারভেশন অ্যাক্ট আছে, এনার্জি কনজারভেশন অ্যাক্ট 2001, মানে 2001 সালের যে এনার্জি কনজারভেশন অ্যাক্ট গৃহীত হয়েছিল, তার ভিত্তিতে কি হচ্ছে না, কিছু স্টেপস টেকেন হয়েছে। The 2010 amendment to the Energy Conservation Act created PAT scheme as a market-based trading scheme enable industries to meet the mandatory energy efficiency standards that had begun to be developed under the original Energy Conservation Act. 2010 সালে একটা অ্যামেন্ডমেন্ট হয়েছিল, একটা সাংবিধানিক সংশোধন হয়েছিল এই যে অ্যাক্টটা আছে এনার্জি কনজারভেশন অ্যাক্টে। এই অ্যামেন্ডমেন্টে কী হয়েছে না, এই যে এনার্জি কনজারভেশন অ্যাক্ট এটা ক্রিয়েটেড প্যাট স্কিম। প্যাট মানে কি, প্যাট স্কিমটার ফুল ফর্মটা হচ্ছে পারফর্ম, অ্যাচিভ অ্যান্ড ট্রেড। পারফর্ম, অ্যাচিভ অ্যান্ড ট্রেড, এটা হচ্ছে প্যাট স্কিম। এটা হচ্ছে যে ইন্ডিয়ার যে এনার্জি কনজারভেশন অ্যাক্টের মধ্যে একটা গৃহীত একটা স্কিম। এ কী করছে, এজ এ মার্কেট বেসড ট্রেডিং স্কিম এনেবল ইন্ডাস্ট্রিজ টু মিট দ্য ম্যান্ডেটারি এনার্জি এফিসিয়েন্সি স্ট্যান্ডার্ডস দ্যাট হ্যাড বিগান টু বি ডেভেলপড আন্ডার দ্য অরিজিনাল এনার্জি কনজারভেশন অ্যাক্ট। এনার্জি এফিসিয়েন্সিটা কী জিনিস না, এনার্জি এফিসিয়েন্সি হচ্ছে যে আমরা একটা ইন্ডাস্ট্রি বা একটা শিল্প বা কলকারখানাতে কোনো কিছু প্রোডাকশন করবো কিন্তু কম এনার্জি খরচ করে, মানে এটা কিন্তু আমাদের ইকোনমিক্যালিও কিন্তু এটা একটা ভালো দিক যে আমরা কম খরচে বা কম এনার্জি কনজামশন করেই, কম এনার্জি খরচ করেই কিন্তু আমরা কিছু প্রোডাকশন করতে পারছি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি যে কম এনার্জি কনজামশনের ফলে কিন্তু আমাদের বায়ু দূষণের পরিমাণটা কিন্তু কমবে, যার ফলে ক্লাইমেট চেঞ্জটা আমরা অনেকটা আটকাতে পারবো। তো এই যে এনার্জি এফিসিয়েন্সি, যেটা হচ্ছে যে মানে আমরা কম খরচে বা কম এনার্জি প্রোডাকশন করব, তো এই জিনিসটা কিন্তু এটা কিন্তু সার্টিফাই করে মানে এটা প্যাট স্কিমের মাধ্যমে, এই যে পারফর্ম, অ্যাচিভ অ্যান্ড ট্রেড, এটার মাধ্যমে কী করা হয়েছে, এটা একটা ট্রেডিং স্কিম। এটা কিন্তু ইন্ডাস্ট্রিদেরকে এই যে এনার্জি এফিসিয়েন্সি স্ট্যান্ডার্ড মিট করার জন্য কিন্তু কিন্তু হেল্প করছে এবং একে এরকমভাবে ডেভেলপ করা হয়েছে যাতে মানে কম এনার্জি খরচ করুক, যাতে মানে একটা সাস্টেনেবল ডেভেলপমেন্টের মাধ্যমে বা স্থিতিশীল উন্নয়নের মাধ্যমে কিন্তু আমরা কাজ করতে পারি। PAT scheme. PAT scheme is now India's main effort defining policy. It is overseen by the BEE and was introduced by the National Mission on Enhanced Energy Efficiency. যে প্যাট স্কিম যেটা বললাম, পারফর্ম, অ্যাচিভ অ্যান্ড ট্রেড, তো এটা কী হয়েছে না, এটা ইন্ডিয়াস একটা মেন একটা পলিসি কিন্তু এখানে এনভায়রনমেন্টাল ক্ষেত্রে একটা মেন পলিসি। এটাকে ওভারসিন করছে এখানে বিইই, বিইটাকে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি। এটা আমাদের ভারত সরকারের বা কেন্দ্র সরকারের একটা সংস্থা, ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি। এ কিন্তু লাইসেন্স দেয়, মানে মার্ক দেয় এটা যে ওই এনার্জি এফিসিয়েন্সির ক্ষেত্রে। আর ইন্ট্রোডিউস করেছিল কে, যে ন্যাশনাল মিশন অন এনহ্যান্সড এনার্জি এফিসিয়েন্সি, NM যেটা ন্যাশনাল মিশন অন এনহ্যান্সড এনার্জি এফিসিয়েন্সি, এ কী করেছিল, এই যে প্যাট স্কিমটা চালু করতে কিন্তু বিশেষভাবে মানে একটা ব্যবস্থা নিয়েছিল। এই যে NMEE আছে, এর অধীনস্থ একটা স্কিম হচ্ছে PAT, পারফর্ম, অ্যাচিভ অ্যান্ড ট্রেড। আর ইন্ট্রোডিউস কার দ্বারা হয়েছিল, BEE, ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সির দ্বারা। তারপর কী হচ্ছে না, ইউজ অফ রিনিউয়েবল এনার্জি। দ্য ইলেকট্রিসিটি অ্যাক্ট 2003 টুগেদার উইথ দ্য ন্যাশনাল ইলেকট্রিসিটি পলিসি 2005 NEP and the tariff policy mandate promotion of electricity generation for renewable sources. The Electricity Act, these policies envisage regulatory interventions for promotion of renewable energy sources.
মানে ইউজ অফ রিনিউয়েবল এনার্জি, মানে কি রিনিউয়েবল এনার্জি মানে কি, মানে যেগুলো কিন্তু কোনো ফসিল ফুয়েল নয়, মানে এগুলো হচ্ছে যেমন জলবিদ্যুৎ বা সমুদ্রের জল থেকে বিদ্যুৎ তৈরি করা, বা উইন্ড এনার্জিকে বাতাসকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি, রিনিউয়েবল। মানে এগুলো কিন্তু শেষ হবে না, এগুলোকে আবার নতুন করে 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 আমরা এগুলো থেকে আবার এনার্জি তৈরি করতে পারবো, ইলেকট্রিক তৈরি করতে পারবো। জোর দেওয়া হচ্ছে রিনিউয়েবল এনার্জির উপর। রিনিউয়েবল এনার্জি হলে কী হবে, পরিবেশ দূষণটা কম হবে, প্লাস আমাদের কিছু দেশের সম্পদেরও কিছু ব্যয় কম হবে। যে 2003 ইলেকট্রিসিটি অ্যাক্ট আর ন্যাশনাল ইলেকট্রিসিটি পলিসি যেটা 2005, এই দুটো মিলে কি হয়েছে, যে এইটা একটা আমাদের ইলেকট্রিসিটি জেনারেল যে রিনিউয়েবল এনার্জি, বা রিনিউয়েবল এনার্জি মানে কি, রিনিউয়েবল মানে হচ্ছে যেটাকে আমরা আবার বারবার বারবার নতুন করে কিন্তু আমরা তৈরি করতে পারছি, মানে যেগুলো, মানে এটা হচ্ছে একটা অপ্রচলিত শক্তি কিন্তু, হ্যাঁ। তো এইটার কিন্তু জেনারেশন বা এইটা যাতে আরও প্রোডাকশন হয় সেটার কিন্তু এনহ্যান্স করার জন্য কিন্তু কাজ হচ্ছে। তারপর কি, ক্লাইমেট ফ্রেন্ডলি ট্রান্সপোর্ট সেক্টর, এটা কি জিনিস, ট্রান্সপোর্ট ইন্ডিয়া হ্যাজ টেকেন সাবস্টান্সিয়াল ইনিশিয়েটিভ টু মেক দ্য ট্রান্সপোর্ট সেক্টর লেস এমিশন ইন্টেন্সিভ। তারপরে যে এই যে আমাদের আপগ্রেডেশন অফ ভেহিকুলার যেগুলো আছে, যেমন সাচে ভারত স্টেজ 2, ভারত স্টেজ 3, ভারত স্টেজ 4, তারপর কমার্শিয়াল ম্যানুফ্যাকচার অফ ব্যাটারি অপারেটেড ভেহিকলস অলসো বিগান ইন ইন্ডিয়া। মানে কি হচ্ছে না, কার্বন ক্লাইমেট ফ্রেন্ডলি ট্রান্সপোর্ট সেক্টর মানে কি না, এমন আমরা ট্রান্সপোর্টেশন ব্যবস্থা করবো বা এমন গাড়ির ব্যবস্থা করব, যে গাড়ি ঘোড়া যেগুলো কি হচ্ছে না আমাদের কার্বন এমিশনটা কম করবে, মানে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড এইসব এমিশন কম করবে। তারপরে কী হবে, যে যে বিভিন্ন ব্যাটারি চালিত গাড়ি যেগুলো হচ্ছে টোটো, তারপর ব্যাটারি চালিত আরও যে নানা রকম কার হয়, ব্যাটারি চালিত বাইক, ব্যাটারি চালিত স্কুটি, তো এইগুলো কেন প্রমোট কেন করা হয়েছে, যাতে পরিবেশ দূষণটা কম হবে, মানে কার্বন ধোঁয়া কম ছাড়বে, পরিবেশ দূষণ কম হবে, আর আমাদের এই যে পেট্রোল ডিজেল এগুলো কিন্তু কম খরচ হবে। এইসবের উপর নির্ভর করে কি হচ্ছে, যে এই যে আমাদের ভেহিকুলার এমিশন যে নর্মস আছে এই নর্মসগুলোকে আপগ্রেডেশন করা হয়েছে। আর এই যে বিভিন্ন ব্যাটারি চালিত গাড়ির কিন্তু কমার্শিয়াল ম্যানুফ্যাকচারের উপরে কিন্তু গুরুত্ব প্রদান করা হয়েছে, যাতে আমাদের কিন্তু ইন্ডিয়াতে কী হচ্ছে, একটা ক্লাইমেট ফ্রেন্ডলি একটা আমরা কিন্তু ট্রান্সপোর্টের ব্যবস্থা করতে আমরা পারি, মানে ট্রান্সপোর্ট সেক্টরে কিন্তু লেস কার্বন এমিশন হয় এইটা। তারপর কী হচ্ছে না, কনজারভেশন অফ এগ্রিকালচার, এটা কী জিনিস না, ন্যাশনাল মিশন ফর সাস্টেনেবল এগ্রিকালচার, মানে সাস্টেনেবল মানে তো জানো স্থিতিশীল উন্নয়ন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, মানে এগ্রিকালচার মানে কৃষির ক্ষেত্রে আমরা সায়েন্স কাজে লাগাবো, কিন্তু এটা কিন্তু কোনো পরিবেশ দূষণ করবে না। মানে এই যে ক্রপ ইমপ্রুভমেন্ট, মানে আমাদের যে শস্যের যে ইমপ্রুভমেন্ট, তারপর ড্রাউট প্রুফিং মানে খরা প্রতিরোধ, এইসবের জন্য কি হচ্ছে না, আমাদের ইন্ডিয়া কী করছে, বিভিন্ন রকম প্রজেক্ট লঞ্চ করছে, যে গ্রিন ইন্ডিয়া মিশন টু ইনক্রিজ দ্য কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি অফ ফরেস্ট কভার ইন 10 মিলিয়ন হেক্টর অফ ল্যান্ড। মানে এই যে আমাদের ফরেস্ট কভার যেটা আছে, ফরেস্ট কভার যে মানে বন যে আছে আমাদের ইন্ডিয়াতে, এটা বাড়ানোর পরিকল্পনা হচ্ছে, মানে কভার ইন 10 মিলিয়ন হেক্টর অফ ল্যান্ড, এই যে এই জিনিসটা। তো তারপর কী হচ্ছে, আমাদের যে কোয়ালিটি ইনক্রিজিং, তারপর অলসো অ্যান ইনসেন্টিভ বেসড অ্যাডিশনাল স্পেশাল গ্রান্ট অফ এই যে $1 1.2 বিলিয়ন অ্যান্ড হ্যাড বিন অ্যানাউন্সড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট টু অল স্টেটস ফর সাস্টেনেবল ফরেস্ট্রি ম্যানেজমেন্ট। এই যে আমাদের ফরেস্ট, বন, ফরেস্ট, তারপর ওয়াটার রিসোর্সেস বা এগ্রিকালচারাল রিসোর্সেস, ফরেস্ট রিসোর্সেস এগুলোকে সংরক্ষণ করার জন্য বা ফরেস্ট কভারকে বাড়ানোর জন্য যে 10 মিলিয়ন হেক্টর, তারপরে এই যে $1 $1.2 বিলিয়ন হয়েছে, মানে স্যাংশন হয়েছে, এইসবের ভিত্তি করে কী হচ্ছে, আমাদের ফরেস্ট কভার বাড়ানোর, এগ্রিকালচারাল সেক্টরকে সাস্টেনেবল ডেভেলপমেন্টের আওতায় আনা, আর ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট এই সবগুলোর জন্য কিন্তু আমাদের গভর্নমেন্ট কাজ করে চলেছে। তারপর ফরেস্ট্রি সেক্টর, ন্যাশনাল ফরেস্ট পলিসি 1988 1988 সালে যে ন্যাশনাল ফরেস্ট পলিসি 1988-এ, তো এই যে ফরেস্ট্রি সেক্টরে কী করছে ন্যাশনাল ফরেস্ট পলিসি না, পার্টিসিপেটরি ফরেস্ট ম্যানেজমেন্ট, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট প্রোগ্রাম, ন্যাশনাল অ্যাফরেস্টেশন প্রোগ্রাম, ন্যাশনাল ফরেস্ট্রি অ্যাকশন প্রোগ্রাম অ্যান্ড ন্যাশনাল ওয়াটারশেড ডেভেলপমেন্ট প্রজেক্ট ফর রেইনফেড এরিয়াস। মানে এই যে কিছু প্রজেক্ট, ন্যাশনাল ফরেস্ট পলিসি 1988 আন্ডারে কিছু প্রজেক্ট, বিভিন্ন রকমের ম্যানেজমেন্ট প্রোগ্রাম, অ্যাফরেস্টেশন প্রোগ্রাম, ফরেস্ট্রি অ্যাকশন প্রোগ্রাম, এই যে ফরেস্টের আন্ডারে কিছু কিছু প্রজেক্ট এবং প্রোগ্রামস গৃহীত হয়েছে, যেগুলো কিন্তু আমাদের ফরেস্ট্রি সেক্টরটাকে, মানে আমাদের বন সংরক্ষণ এবং ফরেস্ট্রি সেক্টরের ডেভেলপমেন্টে কিন্তু হেল্প করবে। তারপর কোস্টাল এরিয়া, কোস্টাল ওশান মনিটরিং অ্যান্ড প্রেডিকশন সিস্টেমস
ল্যান্ড ওশান ইন্টারাকশনস, কোস্টাল জোন, ইন্টিগ্রেটেড কোস্টাল অ্যান্ড মেরিন এরিয়া ডেভেলপমেন্ট, সোসাইটি ফর ইন্টিগ্রেটেড কোস্টাল ম্যানেজমেন্ট। মানে কোস্টাল, আমাদের যে কোস্টাল এরিয়া মানে সমুদ্র উপকূলবর্তী যে এলাকা, সমুদ্র উপকূলবর্তী এলাকায় কি হচ্ছে না আমাদের ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে এখানেও কিন্তু কিছু আমাদের মানে নানা রকমের প্রজেক্ট গৃহীত হচ্ছে, এবং আমাদের কোস্টাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিন্তু আমাদের গভর্নমেন্ট বিভিন্ন প্রোগ্রাম লঞ্চ করছে, যেগুলো কিন্তু কোস্টাল এরিয়া ম্যানেজমেন্টের মধ্যে কিন্তু পড়ে যাচ্ছে। এছাড়া আরেকটা কী হচ্ছে না, এনহ্যান্সিং অ্যাডাপটিভ ক্যাপাসিটি, দি ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্ট, মানে যেটা নাবার্ড, এই নাবার্ড কী করছে, ইজ ইন্ডিয়াস ন্যাশনাল ইমপ্লিমেন্টিং এন্টিটি ফর দ্য অ্যাডাপ্টেশন ফান্ড ক্রিয়েটেড আন্ডার দ্য ইউএনএফসিসিসি। ইউএনএফসিসিসি কি, মানে ইউনাইটেড নেশনস যেটা হচ্ছে ফ্রেমওয়ার্ক ফর কনভেনশন অফ ক্লাইমেট চেঞ্জ। মানে এই যে ক্লাইমেট চেঞ্জের উপর একটা কনভেনশন হয়েছিল, মানে ইউনাইটেড নেশনস একটা ফ্রেমওয়ার্ক গঠন করেছিল, ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জের উপর একটা কনভেনশন করেছিল। এটা কি হয়েছিল না, ওটার উপর ভিত্তি করে নানা রকম স্কিম গৃহীত হয়, যার মধ্যে একটা কী হচ্ছে, যার ফলে কী হচ্ছে যে ন্যাশনাল ব্যাংক অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, নাবার্ড যেটা, এ হচ্ছে নাবার্ড, তো আমাদের জানোই নাবার্ড হচ্ছে একটা বিশেষ একটা আমাদের একটা বোর্ড ইন্ডিয়ার, এটা আমাদের কী করে যে এগ্রিকালচারাল এবং রুরাল ডেভেলপমেন্টের উপর কাজ করে। প্রতিষ্ঠিত কখন হয়েছিল, 1982-তে, 1982-তে। কিসের উপর কাজ করছে না, আমাদের যে এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট হবে, বিভিন্ন কৃষিক্ষেত্র, তারপর রুরাল ডেভেলপমেন্ট, এইসবের উপর কাজ করে কে না নাবার্ড। এ কী করছে, এটা বিশেষ একটা ইমপ্লিমেন্টিং এন্টিটি, কিন্তু আমাদের ন্যাশনাল যে একটা ইমপ্লিমেন্টিং এন্টিটি, এটা কী করছে না এইসব ইউএনএফসিসির যে ফান্ড ক্রিয়েট করেছে তার জন্য কিন্তু কিছু কাজ করেছে। অ্যাট প্রেজেন্ট নাবার্ড ইজ দ্য অনলি এনআইই ইন দ্য এশিয়া প্যাসিফিক রিজিয়ন, মানে আমাদের এশিয়া প্যাসিফিক যে রিজিয়ন আছে, মানে যে এশিয়ার প্রশান্ত মহাসাগরের যে এলাকা হচ্ছে, অনলি এটা হচ্ছে ন্যাশনাল ইমপ্লিমেন্টিং এন্টিটি কিন্তু নাবার্ড বর্তমানে। তো এই যে ইউএনএফসিসি যেটা বললাম, এই যে কিছু প্ল্যান বা স্ট্র্যাটেজি দেওয়া হয়েছিল, তো সেটা আমাদের ইন্ডিয়াতে ইমপ্লিমেন্ট করছে কে এই ব্যাপারে না আমাদের নাবার্ড। নাবার্ড কিন্তু এখানে কাজ করছে। এবার ইন্ডিয়া ইজ এ পার্ট অফ দ্য ইন্টারন্যাশনাল কোলাবোরেশন ফর মিটিগেটিং ক্লাইমেট চেঞ্জ, সাজ এজ ইন্টারন্যাশনাল ফোরাম, রিজিওনাল ফোরাম, নেগোসিয়েশন গ্রুপ, এটসেট্রা। তারপর আমাদের যে এই যে ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তনকে মিটিগেট করার জন্য যে বিভিন্ন ইন্টারন্যাশনাল কোলাবোরেশনগুলো আছে, তার মধ্যে একটা পার্ট হচ্ছে আমাদের ইন্ডিয়া। তো বিভিন্ন ইন্টারন্যাশনাল যে ফোরামগুলো আছে, রিজিওনাল ফোরামগুলো আছে, এই ফোরামগুলোর মধ্যে আমাদের ইন্ডিয়া কিন্তু একটা কোলাবোরেটিভ পার্টনার হিসাবে কাজ করে। তারপর কি না, টার্মস ইন নিউজ রিলেটেড টু ক্লাইমেট চেঞ্জ, এই যে কিছু স্পেসিফিক টার্মস ক্লাইমেট চেঞ্জ রিলেটেড কিছু টার্মস। একটা হচ্ছে কি না ব্ল্যাক কার্বন। ব্ল্যাক কার্বনটা কী জিনিস না, এই যে এরোসল শুট অফ ফাইন পার্টিকুলেট ম্যাটার অলমোস্ট পিওর কার্বন ডিউ টু ইনকমপ্লিট কম্বাশন ডিউ টু অ্যান্থ্রোপোজেনিক অ্যাক্টিভিটি। তো এই যে বিভিন্ন রকমের যে অ্যারোসল মানে কি, যে বাতাসে ভাসমান বিভিন্ন কার্বন কণাগুলো আছে, যেগুলো এগুলোকে সুটো বলছে, মানে একদম পিওর কার্বন, একদম কার্বনের যে কণাগুলো বিভিন্ন ফ্যাক্টরি থেকে বেরিয়ে একদম বাতাসে ভাসছে পার্টিকুলার আকারে, মানে কণার আকারে, পার্টিকুলার ম্যাটার, যেটাকে সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটারও বলে, এসপিএম বলে। এগুলো কিন্তু অ্যান্থ্রোপোজেনিক অ্যাক্টিভিটি, মানে মানুষের কার্যকলাপের জন্যই কিন্তু এই পিওর কার্বন প্রোডাক্টটা কিন্তু বাতাসে ভাসে। এটা হচ্ছে যেটাকে একদম পুরোপুরি ব্ল্যাক কার্বন বলছে। তো এই ব্ল্যাক কার্বনটা কিন্তু বাতাসে ভাসছে, আর এটা কী করছে না, স্ট্রংলি অ্যাবজর্বস বাই লাইট অ্যান্ড কনভার্ট দ্য এনার্জি ইন্টু হিট। এটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আমাদের হিট বাড়িয়ে দেয়, আমাদের মানে অ্যাটমসফেরিক হিট, যেটা মানে বায়ুমণ্ডলের যে হিটটা, তাপটা কিন্তু প্রচুর পরিমাণে বাড়িয়ে দিচ্ছে কিন্তু এই পিওর কার্বনটা, যেটাকে ব্ল্যাক কার্বন বলা হচ্ছে। আর এর ফলটা কী হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং, ট্রোপোস্ফিয়ারে যে প্রচুর পরিমাণে গ্লোবাল ওয়ার্মিং বেড়ে যাচ্ছে, আমাদের স্নো এবং যে বরফ গলে যাচ্ছে, বিভিন্ন মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে, অ্যালবেডো কমিয়ে দিচ্ছে, মানে টেম্পারেচার যেটা আমাদের রেডিয়েট করে আমাদের সূর্যের ইয়েটাকে, হিটটাকে ট্র্যাপ করে দিচ্ছে এখানে। তারপরে পাবলিক হেলথ, মানে আমাদের যে মানুষের যে স্বাস্থ্যের ক্ষতি করছে, বিভিন্ন রকমের রেসপিরেটরি প্রবলেম, ক্যান্সার, নানা রকমের শ্বাসকষ্ট, এইসবের কারণ হয়ে দাঁড়াচ্ছে। আর আমাদের যে ইয়েটা মানে গড় আয়ু কিন্তু মানুষের কমিয়ে দিচ্ছে, এইসবগুলো কিন্তু করছে। তারপরে ফসিল ফুয়েল যে কম্বাসন, বিভিন্ন রকমের যে ফসিল ফুয়েল কম্বাসন হচ্ছে, জীবাশ্ম জ্বালানি কম্বাসনের ফলেও কিন্তু ব্ল্যাক কার্বনের পরিমাণ কিন্তু বাতাসে বাড়ছে, এবং কিন্তু ক্লাইমেট চেঞ্জ, পাবলিক হেলথ, এগুলোকে কিন্তু এফেক্ট করছে আমাদের, এমনকি আমাদের ইকোনমিক ডেভেলপমেন্টকেও কিন্তু এফেক্ট করে দিচ্ছে। তারপর কী হচ্ছে, প্রজেক্ট সুরিয়া। প্রজেক্ট সুরিয়াটা কি, এটা হচ্ছে একটা প্রজেক্ট,
একটা এনজিও প্রজেক্ট ফ্রম ইউনেপ। ইউনেপটা কি জিনিস? ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম। ইউনেপের এটা হেডকোয়ার্টার আছে কিন্তু নাইরোবি, কেনিয়ার নাইরোবিতে এটা আছে হেডকোয়ার্টার, মানে আফ্রিকায় পড়ছে। এটা কি হচ্ছে? ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম। এটা একটা এমন একটা প্রজেক্ট লঞ্চ করা হয়েছিল আমাদের ইন্ডিয়াতে, এর আন্ডার সেটা হচ্ছে কি না প্রজেক্ট সূর্যা। এ কী করছে না সূর্যের যে সোলার লাইট, সেই সোলার লাইটকে কাজে লাগানো হচ্ছে। এটা কীরকম? যে সোলার এনার্জিকে কাজে লাগিয়ে বিভিন্ন রকম সোলার স্টোভ, সোলার লাইট তৈরি হবে। মানে আমাদের বিভিন্ন স্টোভ, সোলার লাইট এইসবকে ব্যবহার করব, মানে এরকম জীবাশ্ম জ্বালানির ব্যবহারটা কমাবো, কাঠ কয়লা পোড়া এইসব বাড়িতে ন্যাচারাল গ্যাসের ব্যবহার এগুলোকে কমাবো, সোলার স্টোভ ব্যবহার করব, সোলার লাইট ব্যবহার করব। তার ফলে কী হবে না ওটা রিনিউয়েবল এনার্জি, তো পরিবেশ দূষণের পরিমাণটা কমবে। তারপর আমার যে ইনডোর এয়ার পলিউশন, ঘরের মধ্যে দিয়ে রান্না করলে কী হয়, ঘরের মধ্যে ধোঁয়া উৎপন্ন হয় প্রচুর, কাঠ কয়লা পোড়ালে বা গোবর এইসব পোড়ালে, মানে প্রচুর যে ঘুঁটে এইসব পোড়ালে কি ঘরের মধ্যে প্রচুর ধোঁয়া উৎপন্ন হয়। আর ধোঁয়া উৎপন্ন কি ইনডোর এয়ার পলিউশন, মানে ঘরের মধ্যে এয়ার পলিউশন হয়, ঘরের মধ্যে বায়ু দূষণ হচ্ছে। তার ফলে নানা রকমের রেসপিরেটরি ইলনেস হয়, মানে অ্যাস্থমা বা শ্বাসকষ্ট বা লাংসের প্রবলেম, ফুসফুসের বিভিন্ন রকম প্রবলেম, প্লাস ক্যান্সার, এই সবগুলো কিন্তু আমাদের ইনডোর এয়ার পলিউশনের জন্য হয়। সেটা কমানোর জন্য এবং একটা সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য কিন্তু সোলার এনার্জিকে কাজে লাগিয়ে সোলার স্টোভ, সোলার লাইটের কিন্তু ব্যবহার করা হবে, মানে করার পরিকল্পনা হয়েছে। সেটা হচ্ছে প্রজেক্ট সূর্যর মাধ্যমে। তারপরে ওজোন হোল। ওজোন হোলটা কী জিনিস? ওজোন হোলটা হতে তো জানো, ওই যে ওজোন লেয়ারটা আছে, এটাতে কী হচ্ছে, ক্লোরোফ্লোরোকার্বন এর জন্য কী হচ্ছে না ওজোন লেয়ার ডিপ্লেশন হয়ে যাচ্ছে। এটা ডবসন ইউনিটে মাপা হয়। হ্যাঁ, এই যে মন্ট্রিয়াল প্রোটোকল হয়েছিল না, তো মন্ট্রিয়াল প্রোটোকলটা কিন্তু ওজোন লেয়ার ডিপ্রেশনের উপরেই করা হয়েছিল। ওই যে 16ই সেপ্টেম্বর, যেটাকে ওজোন ডে, ওজোন ডিপ্লেশন ডে মানে ঘোষণা করা হয়েছে, প্রত্যেক বছর পালন করা হয় 16 সেপ্টেম্বর। তো ওইটা হচ্ছে কি কিন্তু এই যে ওজোন লেয়ার ডিপ্রেশন, মানে ওজোন লেয়ারটা ক্ষয়ে যাচ্ছে ক্লোরোফ্লোরোকার্বনের জন্য। তার ফলে ওজোন লেয়ারে গ্যাপ তৈরি হয়েছে। আর ওজোন লেয়ারে গ্যাপ তৈরি হওয়ার ফলে কী হচ্ছে না ওইখান দিয়ে কিন্তু পাস করছে আমাদের যেটা ইউভি রে, সূর্যের যেটা আলট্রাভায়োলেট রেটা কিন্তু পাস করছে, দিয়ে পাস করে নানা রকমের প্রবলেম ক্রিয়েট করে দিচ্ছে আমাদের শরীরে। এই যে আলট্রাভায়োলেট রেডিয়েশন ফ্রম সান, অ্যাডভার্স এফেক্ট ফ্রম হিউম্যান, স্কিন ক্যান্সার, ক্যাটারাক্টস, স্কিন ক্যান্সার করে। মানে আলট্রাভায়োলেট রেটা কী করে না আমাদের যে স্কিন আছে, স্কিনের যে আমাদের সেলগুলো আছে, কোষগুলো আছে, ওদের ডিএনএ স্ট্রাকচারকে অনেক সময় চেঞ্জ করে দেয়, বাল্ব তৈরি করে দেয়। তারপরে আমার ডিএনএ স্ট্রাকচারের মানে একটা ডিসফরমেশন ঘটিয়ে দেয়, ডিসফাংশন করে দেয়, এরকম নানা রকমের মানে মরফোলজিক্যাল চেঞ্জেস করে দিচ্ছে। আর এর ফলে কিন্তু ক্যান্সার সৃষ্টি হচ্ছে, মানে মিউটেশন ঘটিয়ে দিচ্ছে। আমাদের স্কিনের যে জিনের মিউটেশন ঘটিয়ে দিচ্ছে কিন্তু আলট্রাভায়োলেট রে, এটা কিন্তু একটা মিউটাজেন। এবার মিউটেশন হয়ে যাওয়ার ফলে কী হচ্ছে, ক্যান্সার হচ্ছে, ক্যাটারাক্ট মানে চোখের প্রবলেম, এগুলো হচ্ছে। এগুলো কিন্তু আলট্রাভায়োলেট রের অ্যাডভার্স এফেক্ট। তারপরে বায়োস্ফিয়ার রিজার্ভে, মানে বায়োস্ফিয়ার আমাদের যে জীবমণ্ডল, তো জীবমণ্ডলের ক্ষেত্রে কিন্তু এফেক্ট করছে, যেমন ইনহিবিটিং প্ল্যান্ট গ্রোথ, এই যে আমাদের গাছপালার যে বৃদ্ধি, গাছপালার বৃদ্ধিটাকে প্রভাবিত করছে, কমিয়ে দিচ্ছে, ইকোসিস্টেমকে ড্যামেজ করিয়ে দিচ্ছে, এইগুলো হচ্ছে। তারপর অ্যাডভার্স এফেক্ট অন ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, মানে বিভিন্ন ম্যাটেরিয়ালের ডিগ্রেডেশন হচ্ছে, এগুলো হচ্ছে। তারপর কি না কার্বন সিকুয়েস্ট্রেশন। কার্বন সিকুয়েস্ট্রেশনটা কী জিনিস না কার্বন সিকুয়েস্ট্রেশন মানে হচ্ছে আমাদের কার্বনকে আলাদা করা, মানে এই যে বাতাস থেকে কার্বনকে আলাদা করব, বাতাস থেকে কার্বনকে আলাদা করে মানে কোনো মাটির নিচে বা কোনো জায়গাতে বা সমুদ্রের তলায় কোনো বিশেষ স্টোরেজে ঢুকিয়ে দেওয়া হবে। তারপরে বাতাসের থেকে কার্বন ডাইঅক্সাইডকে কমানো যাবে এবং এইভাবে কিন্তু একটা লং টার্ম স্টোরেজে, মানে সমুদ্রের তলায় বা মাটির নিচে ডিপে কিন্তু ওই কার্বন ডাইঅক্সাইডটাকে কালেক্ট করে ক্যাপচার করে স্টোরেজ করে দেওয়া হচ্ছে। ফলে বাতাসের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কিন্তু কমানো যেতে পারে। এই জিনিসটাকে বলছি কার্বন সিকুয়েস্ট্রেশন। তারপরে কার্বন ডাইঅক্সাইড রিমুভাল, সিডিআরটা কী জিনিস, এটা হচ্ছে একটা স্পেশাল টেকনিক। মানে ডাইরেক্ট কী করছে, অ্যাটমসফিয়ার থেকে মানে কার্বন ডাইঅক্সাইডটাকে ক্যাপচার করে, এই যে ন্যাচারাল সিঙ্ক ফর কার্বন, মানে ন্যাচারাল সিঙ্ক মানে সিঙ্ক মানে হচ্ছে যেখানে কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করে যারা, মানে যেটা গাছপালা হতে পারে, বিভিন্ন অ্যালগাল ব্লুম হতে পারে, শ্যাওলা, বিভিন্ন রকমের সমুদ্রের জল বা মাটি পাথর, এইসব ন্যাচারাল সিঙ্কে কিন্তু কার্বন ডাইঅক্সাইডকে ঢুকিয়ে দেওয়া হয়। কিংবা ইঞ্জিনিয়ারিং টেকনিককে ইউজ করে কী করছে, আমাদের CO2 যে কনসেন্ট্রেশনটাকে কিন্তু রিডিউস করা হচ্ছে। প্লাস বিভিন্নভাবে কিন্তু এই কার্বন ডাইঅক্সাইডটাকে কিন্তু রিমুভ করা হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ার থেকে। এইটা হচ্ছে সিডিআর। তারপর আয়রন ফার্টিলাইজেশন জিনিসটা কি না
মানে সমুদ্রের জলের বিভিন্ন জায়গায় ডেলিভারেটলি আয়রন ইউজ করা হচ্ছে, মানে আয়রনের কনসেন্ট্রেশনটা বাড়ানো হচ্ছে কেন না ফাইটোপ্লাঙ্কটন প্রোডাকশনের জন্য। ফাইটোপ্লাঙ্কটন মানে কি, এক ধরনের সামুদ্রিক ছোট 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 সামুদ্রিক ক্ষুদ্র উদ্ভিদ, ওদের নিউট্রিয়েন্ট মানে যে কোনো সামুদ্রিক ক্ষুদ্র উদ্ভিদের মানে ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষ করতে গেলে কিন্তু নিউট্রিয়েন্ট রূপে কিন্তু এটা আমাদের আয়রনটা কিন্তু লাগছে। তা আয়রন ডিপোজিট করানো হচ্ছে সমুদ্রের বিভিন্ন জায়গাতে, তার ফলে কী হচ্ছে না ফাইটোপ্ল্যাঙ্কটনের পরিমাণ বাড়ছে, বায়োলজিক্যাল প্রোডাক্টিভিটি বাড়ছে। তার ফলে কী হচ্ছে, তারা কিন্তু ওই যে গাছগুলো আছে ওরা কিন্তু বাতাসের কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করবে, ফলে বাতাসের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কিন্তু কমিয়ে দেবে। তার ফলে কিন্তু আয়রন ফার্টিলাইজেশনের ফলে কিন্তু বাতাসের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কিন্তু কমবে। তারপর হচ্ছে আরেকটা কি না কার্বন সিঙ্ক। কার্বন সিঙ্কটা কী হচ্ছে, ওটা হচ্ছে ওইটা যেটা বললাম মানে বাতাসের কার্বন ডাইঅক্সাইড বা কার্বনকে ক্যাপচার করে কোনো জায়গায় ঢুকিয়ে বা স্টোর করে দেওয়ার পদ্ধতি যেটা বা যেটা করতে পারবে সেটাকেই বলছে কার্বন সিঙ্ক। তারপর ন্যাচারাল আর্টিফিশিয়াল তো আছে বিভিন্ন রকমের, যে এই যে ফরেস্ট বা বিভিন্ন ম্যানগ্রোভ ফরেস্ট আছে, সমুদ্র বা ওশান বা ওয়েটল্যান্ড বা জলাভূমি, এগুলো হচ্ছে সব ন্যাচারাল সিঙ্ক, মানে এরা কিন্তু কার্বনকে অ্যাবজর্ব করে, কার্বনকে শোষণ করে। আর আর্টিফিশিয়াল কোনগুলো না জিওলজিক্যাল সিকুয়েস্ট্রেশন, মানে এই যে ল্যান্ডফিল পাম্পিং CO2 ডিরেক্টলি ইন অয়েল অ্যান্ড গ্যাস ওয়েলস, এই যে বিভিন্ন কলকারখানায় কী করা হচ্ছে যে মাটির নিচে কার্বনকে স্টোরেজ করা হয়, বা বিভিন্ন অয়েল বা গ্যাসের যে ওয়েলগুলো আছে তার মধ্যে কিন্তু ডাইরেক্ট কার্বন ডাইঅক্সাইডকে পাম্প করে দেওয়া হচ্ছে বা স্টোরেজ করে দেওয়া হচ্ছে। এইগুলো হচ্ছে জিওলজিক্যাল সিকুয়েস্ট্রেশন, মানে তারপর বা আর্টিফিশিয়াল সিকুয়েস্ট্রেশনের মধ্যে পড়ছে। আর জিওলজিক্যাল সিকুয়েস্ট্রেশনটা কোনগুলো, জিওলজিক্যালের মধ্যে হয়েছে মাটির বিভিন্ন মধ্যে গর্ত খুঁড়ে বা পাথরের মধ্যে এইসব করে কিন্তু ওখানে কার্বন ডাইঅক্সাইডকে ফিল করে ঢুকিয়ে দিচ্ছে। আর ওশান সিকুয়েস্ট্রেশনটা কি না ডাইরেক্ট সমুদ্রে কার্বন ডাইঅক্সাইডকে ঢুকিয়ে দেওয়া, মানে আমাদের যে ডিপ ইন্টু ওশানের সমুদ্রের মধ্যে কার্বন ডাইঅক্সাইডকে চালনা করে, মানে বাতাসের কার্বন ডাইঅক্সাইডটাকে কমিয়ে ওটাকে সমুদ্রের নিচে স্টোরেজ করে দেওয়া, এই জিনিসগুলো হচ্ছে ওশান সিকুয়েস্ট্রেশনের মধ্যে পড়ছে। তারপরে জিও ইঞ্জিনিয়ারিং বা ক্লাইমেট ইঞ্জিনিয়ারিংটা কী জিনিস না, ওটা হচ্ছে এই যে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং টেকনোলজিকে কাজে লাগিয়ে কী করছে আমাদের যে ক্লাইমেট চেঞ্জটাকে প্রতিহত করার চেষ্টা এবং ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্টটাকে মানে কাউন্টার করার যে চেষ্টা, সেটা হচ্ছে ক্লাইমেট ইঞ্জিনিয়ারিং বা জিও ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে পড়ছে। এই যে আমাদের যে সোলার এনার্জি যে অ্যাবজর্ব করছে বাতাস, এগুলোকে কমানোর একটা প্রচেষ্টা। তারপর কি না সোলার রেডিয়েশন ম্যানেজমেন্ট, এটা কি না এটা হচ্ছে একটা টেকনিক, মানে আমাদের যে বাতাসে অনেক সময় কী করা হচ্ছে না বাতাসে স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে কিন্তু যে সালফেটের যে অ্যারোসল আছে, অ্যারোসল মানে ওই জলের মধ্যে বা তরল প্লাস গ্যাসের একটা মিশ্রণ, তো সেইটাকে কিন্তু সালফেটের যে অ্যারোসলটাকে স্ট্র্যাটোস্ফিয়ার অনেক সময় ছিটানো হয় বা চালনা করা হয় কেন না সূর্যের যে রেডিয়েশনটা সূর্যের তাপটা ডাইরেক্ট আসে ওটাকে রিফ্লেক্ট করার জন্য, ওটাকে ডাইরেক্ট প্রতিফলিত করে আবার ফিরে পাঠিয়ে দেওয়ার জন্য। এটা হচ্ছে একটা সোলার রেডিয়েশন ম্যানেজমেন্টের মধ্যে পড়ে, ডাইরেক্ট যাতে সূর্যের তাপটা পৃথিবীতে ঢুকতে না পারে। তো এটা হচ্ছে এই যে অ্যারোসলের মাধ্যমে বা ক্লাউডকে ব্রাইটেনিংয়ের মাধ্যমে মেঘ এইসবের মাধ্যমে কিন্তু বিভিন্ন মডিফিকেশান করে কিন্তু আমাদের ক্লাইমেট চেঞ্জকে কমানোর চেষ্টা করা হচ্ছে। এটা হচ্ছে সোলার রেডিয়েশন ম্যানেজমেন্ট। তারপর কিছু CO2 রিমুভাল টেকনিক যেগুলো বললাম, কার্বন ডাইঅক্সাইডকে রিমুভ করার বিভিন্ন টেকনিক। তারপর একটা কি না কার্বন ক্রেডিটটা কি এ ট্রেডেবল সার্টিফিকেট or permit representing the right to emit 1 tons of carbon or CO2 equivalent। মানে কি হচ্ছে না কোনো সংস্থা যদি কি করে না 1 টনের থেকে বেশি কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন করে, কোনো শিল্প সংস্থা যদি 1 টনেরও বেশি কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন করে, তখন তাকে একটা ট্রেডেবল সার্টিফিকেট বা পারমিট কিন্তু তাকে আজকাল দেওয়া হচ্ছে, বা তার একটা পারমিট কিন্তু লাগছে যে এই সংস্থা 1 টনের বেশি কার্বন মানে প্রোডাকশন করছে, সেটাকে কার্বন ক্রেডিট বলে। তারপর কী হচ্ছে না এই যে ওয়ে টু আর্ন দ্য কার্বন ক্রেডিট, মানে ওই যে প্রডিউস 1 টন লেস অফ কার্বন অফ CO2 ইকুইভ্যালেন্ট দেন দ্য স্ট্যান্ডার্ড লেভেল অ্যালাউড ফর হিজ অ্যাক্টিভিটি। মানে ওটা ক্রেডিট পায় কখন, যে কেউ যদি ওই মানে যে অ্যালাউড যেটা যে কার্বন 1 টন তার থেকে যদি কম প্রোডাকশান করে, এটা কিন্তু একটা ভালো কিন্তু তাকে ক্রেডিট দেওয়া হচ্ছে এখানে। আরেকটা কী হচ্ছে না যে ইন্টারন্যাশনাল এমিশন ট্রেডিংয়ে কিয়োটো প্রোটোকল তো জানো, কিয়োটো প্রোটোকল যেটা হয়েছিল, কিয়োটো প্রোটোকলটা মেইনলি হয়েছিল জাপানে হয়েছিল। তো কিয়োটো প্রোটোকলটা হয়েছিল ওই গ্রিন হাউস গ্যাসের প্রভাবটা নিয়ন্ত্রণ করার জন্য। তো এটা হচ্ছে কিয়োটো প্রোটোকল।
তো এখানে একটা কার্বন ট্রেডিংয়ের কিন্তু কিয়োটো মেকানিজম বলে একটা জিনিস কিন্তু এখানে মানে গৃহীত হয়েছিল। তারপরে হচ্ছে কার্বন অফসেটিং, এটা হচ্ছে ক্রেডিট অফ রিডাকশন অফ জিএইচজি এমিশন মেড অ্যাট অ্যানাদার লোকালিটি। মানে মেনলি বিভিন্ন সংস্থা যখন কি করে না, আমরা রিনিউয়েবল এনার্জি প্রজেক্ট যখন হয়, যেমন উইন্ড মিল বা আমাদের সোলার এনার্জি বা সমুদ্রের জল থেকে এনার্জি প্রোডাকশান, জলবিদ্যুৎ, এগুলো হচ্ছে রিনিউয়েবল এনার্জি। তো রিনিউয়েবল এনার্জি প্রোডাক্টগুলোকে আরও বাহবা দেওয়ার জন্য বা ওদেরকে আরও মানে মোটিভেট করার জন্য কিন্তু এই কার্বন অফসেটিংটা করা হচ্ছে, যে আমি মানে কম কার্বন প্রোডাকশান করছে যেসব সংস্থাগুলো বা গ্রিন হাউস গ্যাস কম প্রোডাকশান করছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু এই কার্বন অফসেটিংটা কিন্তু মানে কার্বন অফসেটিং ক্রেডিটটা কিন্তু তাদেরকে দিচ্ছে। তারপর হচ্ছে কার্বন ট্যাক্স। ওটার কার্বন ট্যাক্স মানে বিভিন্ন ফসিল ফুয়েলের ব্যবহার বা ডাইরেক্ট যারা কার্বন ডাইঅক্সাইড বাতাসে ছাড়ছে বিভিন্ন গাড়ি বা বিভিন্ন সংস্থা, তাদের উপর কিন্তু ডাইরেক্ট ট্যাক্স কিন্তু আজকাল গৃহীত হচ্ছে, এটাকে কার্বন ট্যাক্স বলছে। যে সকল যন্ত্রপাতি বা যে সকল সংস্থা কার্বন ফসিল ফুয়েল জ্বালানোর মাধ্যমে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের এমিশন করে, তাদের থেকে একটা ট্যাক্স কিন্তু নেওয়া হচ্ছে, যে কার্বন ডাইঅক্সাইড এমিশনের পরিমাণটা কমানোর জন্য। তো এইভাবে কিন্তু ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তনকে কাউন্টার করার জন্য কিন্তু আমাদের ইউএনও বা ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন প্লাস আমাদের বিভিন্ন দেশের গভর্নমেন্ট কিন্তু মানে কাজ করে কিন্তু চলেছে। আর এই যে ম্যানমেড কজেস অফ গ্লোবাল ওয়ার্মিং তো জানো, বিশ্ব উষ্ণায়ন হওয়ার বিভিন্ন ম্যানমেডের বিভিন্ন কারণ মানে মনুষ্য সৃষ্ট বিভিন্ন কারণ। একটা হচ্ছে ডিফরেস্টেশন, প্রচুর পরিমাণে গাছ কেটে দিচ্ছে, গাছ কেটে দেওয়ার ফলে কী হচ্ছে, বাতাসে অক্সিজেনের পরিমাণ কমছে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ছে, তার ফলে কী হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। ইউজ অফ ভেহিকেলস, প্রচুর পরিমাণে গাড়ি ফাড়ি এইসব ট্রান্সপোর্টেশন ইউজ, তার ফলে কী হচ্ছে, প্রচুর কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড ধোঁয়া বেরোচ্ছে বাতাসে, গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বাড়ছে, তার ফলে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে। ক্লোরোফ্লোরোকার্বন, এই যে বিভিন্ন রেফ্রিজারেটর, তারপর আমাদের এয়ার কন্ডিশনার, এইসব ব্যবহারের ফলে কী হচ্ছে, বাতাসে ক্লোরোফ্লোরোকার্বন বাড়ছে। ক্লোরোফ্লোরোকার্বন বাড়ার ফলে কী হচ্ছে, এটাও যেহেতু একটা গ্রিন হাউস গ্যাস, এটাও কিন্তু বাতাসে আমাদের গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বাড়ার ফলে কিন্তু আমাদের টেম্পারেচারটা কিন্তু বাড়িয়ে দিচ্ছে। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, এই যে বিভিন্ন শিল্প কলকারখানা প্রচুর পরিমাণে প্রতিষ্ঠা হওয়া, প্রচুর কলকারখানা প্রতিষ্ঠার ফলে কী হচ্ছে না, প্রচুর পরিমাণে কার্বন এমিশন হচ্ছে বাতাসে, আর এইরকম কার্বন এমিশন হওয়ার ফলে গড় টেম্পারেচার কিন্তু আমাদের বাতাসে কিন্তু গড় টেম্পারেচারটা কিন্তু বেড়ে যাচ্ছে। তারপরে কী হচ্ছে, এই যে এখানে দিয়েছে যে ইন 2013 দ্য ইন্টার গভর্নমেন্টাল প্যানেল ফর ক্লাইমেট চেঞ্জ, এই যে এটা আইপিসিসি, হ্যাঁ আইপিসিসি, তো এই যে আইপিসিসি প্রজেক্টটা কিন্তু যেটা ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রামেরই কিন্তু একটা প্রজেক্ট, হ্যাঁ ইউনেপের কিন্তু একটা প্রজেক্ট। ইউনেপ প্লাস ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন যেটা WMO, তাদের কিন্তু একটা মিলিত প্রজেক্ট হচ্ছে আইপিসিসি, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল ফর ক্লাইমেট চেঞ্জ। কী করে রিপোর্ট দিয়েছিল একটা, যে গ্লোবাল টেম্পারেচার 1880 থেকে 2012 মধ্যে যে আমাদের কিন্তু গড় তাপমাত্রা কিন্তু বেড়েছে, এই যে এই জিনিসটা এটা কিন্তু ওই আইপিসিসি দিয়েছে 2013-তে, সেইটা এখানে বলা হয়েছে যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের ফলে কিন্তু গ্রিন হাউস গ্যাস বাড়ছে, তার ফলে কিন্তু গ্লোবাল টেম্পারেচারটা বাড়ছে। তারপর এগ্রিকালচার, এই যে বিভিন্ন ফার্মিং অ্যাক্টিভিটিস, বিভিন্ন কৃষিক্ষেত্রের কাজের ফলে কী হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বাড়ছে, মিথেন গ্যাসের পরিমাণ বাড়ছে, এইসবের ফলে কী হচ্ছে, বাতাসে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বেড়ে কিন্তু টেম্পারেচারটাকে বাড়িয়ে দিচ্ছে। তারপর ওভার পপুলেশনটা কী জিনিস, প্রচুর পরিমাণে মানুষ, জনসংখ্যা প্রচুর বৃদ্ধি পাওয়ার ফলে কী হচ্ছে না, কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি আমরা নিঃশ্বাসের ফলে, তারপরে যত জনসংখ্যা বাড়বে তত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়বে, কারণ মানুষ নিঃশ্বাসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড ছাড়ে, তার ফলে কিন্তু ওভার পপুলেশনের ফলে কিন্তু বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কিন্তু বাড়ছে, যেটা লিডস টু গ্লোবাল ওয়ার্মিং কিন্তু হচ্ছে। যেটা কিছু ন্যাচারাল কজেস আছে, কিছু ন্যাচারাল কারণগুলো কী কী না, ভলক্যানোস মানে হচ্ছে আগ্নেয়গিরির অগ্নুৎপাত, আগ্নেয়গিরি থেকে প্রচুর পরিমাণে লাভা, ম্যাগমা, ধোঁয়া, ছাই এসব বেরোচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে, কার্বন মনোক্সাইড বেরিয়ে কিন্তু বাতাসে কিন্তু আমাদের গ্রিনহাউস গ্যাস বাড়িয়ে কিন্তু টেম্পারেচারটাকে বাড়াচ্ছে। তো ওয়াটার ভেপারটা জলীয় বাষ্প তো একটা অবশ্যই, জলীয় বাষ্প সূর্যের তাপে বিভিন্ন সমুদ্র নদী নালার জল বাষ্প হয়ে উপরে উঠছে, আর এটা একটা গ্রিনহাউস গ্যাস হিসেবে কাজ করে দিচ্ছে, পৃথিবীর টেম্পারেচার বাড়িয়ে দিচ্ছে। তারপর মেল্টিং পারমাফ্রস্ট কী জিনিস, বিভিন্ন গ্লেসিয়ার হিমবাহ যেখানে থাকে বা বিভিন্ন বরফের এলাকায় বা পোলার রিজিয়নে মেরু এলাকায় কী হচ্ছে না, মাটির সাথে কিন্তু জমাট বাঁধা বরফ, ফ্রোজেন সয়েল, মাটির সাথে জমাট বাঁধা যে মাটির নিচে বা মাটিতে যে
জমাট বাঁধা বরফ, যেটাকে পার্মাফ্রস্ট বলছে, ওগুলো কী করে বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টাল গ্যাসকে ট্র্যাপ করে রাখে, আটকে রাখে। এইবারে এই যে ওইগুলো গলে যাচ্ছে, ওই যে পার্মাফ্রস্টগুলো গলে যাওয়ার ফলে কী হচ্ছে, ওই যে জমা থাকা যে গ্যাসগুলো বাতাসে বেরিয়ে যাচ্ছে, বাতাসের টেম্পারেচারটাকে কিন্তু বাড়িয়ে দিচ্ছে। ফরেস্ট ব্লেজ মানে কি? ফরেস্ট ব্লেজ মানে হচ্ছে গিয়ে দাবানল। মানে এই যে দাবানল যেগুলো ফরেস্ট ফায়ার বা বুশ ফায়ারও বলে, তো ফরেস্ট ব্লেজ বা দাবানলগুলো কী করছে, দাবানলের ফলে কিন্তু গাছপালা পুড়ে গিয়ে প্রচুর পরিমাণে কিন্তু প্রবলেম হয়, ক্ষতি হয়, আর প্রচুর পরিমাণে কিন্তু ধোঁয়া উৎপন্ন হয়, যেখানে কিন্তু প্রচুর কার্বন থাকে, যা কিন্তু একটা গ্লোবাল ওয়ার্মিংয়ের অন্যতম কারণ। আর গ্লোবাল ওয়ার্মিংয়ের এফেক্ট কী কী হচ্ছে? মেজর এফেক্টগুলো হচ্ছে, এক হচ্ছে রাইজিং টেম্পারেচার, মানে আমাদের গড় তাপমাত্রা বেড়ে যাচ্ছে আস্তে আস্তে, মানে এখন তো 1 ডিগ্রির থেকেও বেশি হয়ে গেছে, অলমোস্ট 1.4 ডিগ্রিতে চলে এসছে, এইরকমভাবে বেড়ে যাচ্ছে আমাদের গড় তাপমাত্রা। তারপর থ্রেট টু ইকোসিস্টেম, আমাদের যে বাস্তুতন্ত্র, জীববৈচিত্র্য, বায়োডাইভার্সিটি, বিভিন্ন প্লান্ট, অ্যানিমাল লিভস, জীবজন্তু বা কোরাল রিফ আছে আমাদের, এই এইসবের ক্ষেত্রে কিন্তু, বা প্রবাল প্রাচীর থেকে আরম্ভ করে সব কিছুর উপরে কিন্তু একটা মানে ধ্বংসাত্মক একটা এফেক্ট দেখা যাচ্ছে, যে কোরাল রিফ বা প্রবাল প্রাচীর কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, ওদের ফ্র্যাজিলিটি নষ্ট হয়ে যাচ্ছে, প্লাস আমাদের বিভিন্ন প্লান্ট আর গাছপালা এবং জীবজন্তু এবং উদ্ভিদের যে আমাদের বায়োডাইভার্সিটি, তার উপর এফেক্ট করছে, ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রের কিন্তু ক্ষতি করছে। তারপর ক্লাইমেট চেঞ্জ, মানে ক্লাইমেট চেঞ্জ মানে জলবায়ুর পরিবর্তন তো হচ্ছেই, অনেক আগে থেকে অনেকবারই বললাম। তারপরে হচ্ছে স্প্রেড অফ ডিজিজেস, বিভিন্ন রোগ ছড়াচ্ছে নতুন নতুন, ক্যান্সার, নানা রকমের ব্রিদিং প্রবলেম, অ্যাস্থমা, স্কিন ক্যান্সার, এইসব কিন্তু এই ক্লাইমেট চেঞ্জ এবং কিন্তু গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে কিন্তু বাড়ছে। এই যে হিট আর হিউমিডিটি বেড়ে যাওয়ার ফলে কী হচ্ছে, বিভিন্ন রকমের মসকিউটো, মশা, এই যে মশা মাছি, বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া, ভাইরাসের কিন্তু ছড়ানোটা কিন্তু অনেক সহজ হয়ে গেছে, তার ফলে কিন্তু প্রচুর পরিমাণে ডিজিজ স্প্রেড করছে, কারণ বিভিন্ন মশা মাছি থেকে বিভিন্ন পোকামাকড়, যারা কিন্তু গরম এবং আর্দ্র আবহাওয়ায় কিন্তু বেশি বাঁচে, দ্য ডিজিজ এই যে হচ্ছে। তারপরে কি হচ্ছে আরেকটা না, লস অফ ন্যাচারাল হ্যাবিটেট, যে প্রাকৃতিক বাসস্থান মানুষের নষ্ট হচ্ছে, বিভিন্ন এই যে পোলার বিয়ার মানে মেরু ভল্লুকের বরফ গলে যাওয়ার ফলে ওদের বাসস্থান নষ্ট হচ্ছে, মেরু অঞ্চলের বিভিন্ন জীবজন্তুর বাসস্থান নষ্ট হচ্ছে, বন ধ্বংস হচ্ছে, প্লাস আমাদের বিভিন্ন বা সামুদ্রিক প্রাণী থেকে আরম্ভ করে বিভিন্ন বিভিন্ন ধরনের প্রাণী বা বায়োলজিক্যাল বিভিন্ন রকমের যারা জীবজন্তু আছে, যারা বিভিন্ন রকমের ন্যাচারাল হ্যাবিটেটে ওদের প্রাকৃতিক বাসস্থানে থাকে, সেগুলো উজাড় হয়ে যাচ্ছে এবং তাদেরকে এক স্থান থেকে আরেক স্থানে মাইগ্রেট করতে হচ্ছে, তারা মাইগ্রেটারি হয়ে যাচ্ছে। এভাবে গ্লোবাল ওয়ার্মিং কিন্তু একটা মেজর ইম্প্যাক্ট কিন্তু ক্রিয়েট করছে। এই হচ্ছে ব্যাপার, মানে এখানে মেন টপিকটা এখানে শেষ হলো। আর কিছু ছবি আমি দেখিয়ে দেবো তোমাদের, এই যে এই ছবিগুলো কিছু দেখিয়ে দিই। এটা একটা হচ্ছে কি না, এই যে ওজোন লেয়ার, এই যে এইখানে এটা হচ্ছে ওজোন লেয়ার। তো এই যে সূর্য থেকে আলট্রাভায়োলেট রে মানে অতিবেগুনি রশ্মিটা আসছে, তো যে এখানে অতিবেগুনি রশ্মি আসছে, এটা ওজোন স্তরে কি হয়, ওজোন স্তর কি করে না, ওই যে অতিবেগুনি রশ্মিটাকে আটকে দেয়, দিয়ে আমাদের পৃথিবীতে পৌঁছাতে দেয় না। তো এইটা হচ্ছে ওজোন স্তর। কিন্তু যখন এইখানে ওজোন লেয়ার ডিপ্লেশন, ওজোন লেয়ার যেখানে ক্ষয়ে গেছে, পাতলা হয়ে গেছে, তখন কিন্তু আলট্রাভায়োলেট রেটা কিন্তু ঢুকে পৃথিবীতে চলে এসে কিন্তু আমাদের ক্ষতি করে দিচ্ছে। তারপরে এই যে টোটাল ওজনের তো বললাম ডবসন ইউনিটে মাপা হয়, যে ওজন লেয়ার কতটা রিপ্লেশন হলো সেটা ওই ডবসন ইউনিট এককে মাপা হয়। তো এটা দেখাচ্ছে যে 1979, 1987, 2006, 2011-তে কীরকমভাবে আমাদের ওজন লেয়ারটা ডিপ্লেশন হচ্ছে। এই যে টোটাল ওজন ডবসন ইউনিটে কিন্তু এইভাবে কিন্তু আমাদের বেড়ে বেড়ে যাচ্ছে, মানে ওজন লেয়ারটা কিন্তু আমাদের ধ্বংস হচ্ছে, যে ওজন গহ্বরের তৈরি কিন্তু ওজন গহ্বর সৃষ্টি হচ্ছে। তো এটা কী জিনিস, এটা হচ্ছে গ্রিন হাউস যে এফেক্টটা হচ্ছে, এই গ্রিন হাউস এফেক্টের কিন্তু এটা একটা রেখাচিত্র, একটা ফ্লো চার্ট। এই যে মানুষের ক্রিয়াকলাপ, এটা প্রাকৃতিক ক্রিয়াকলাপ, মানে ন্যাচারাল অ্যাক্টিভিটিস, আর এটা হচ্ছে হিউম্যান অ্যাক্টিভিটিস বা অ্যান্থ্রোপোজেনিক। তার ফলে পরিবেশে কী হচ্ছে, গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বাড়ছে, তার ফলে ওয়ার্ল্ডের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তার ফলে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, তার ফলে কী হচ্ছে, খরা হচ্ছে, বৃষ্টিপাত ঝড় হচ্ছে, সমুদ্রতলের উচ্চতা বেড়ে যাচ্ছে, জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি হ্রাস পাচ্ছে। এরকমভাবে কিন্তু গ্রিন হাউস এফেক্টটা কিন্তু হচ্ছে, মানে গ্রিন হাউস এফেক্টের ফলে এই যে তাপমাত্রা বেড়ে যাওয়া, তার ফলে জলবায়ু পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জ, খরা হচ্ছে, বিভিন্ন রকমের যে আমফান ঝড় ফড় এইসব ঝড় হচ্ছে, তারপরে সমুদ্রতলের
যে টেম্পারেচার আমাদের জলস্তর বেড়ে যাওয়া, বায়োডাইভার্সিটির ক্ষতি, এগুলো কিন্তু হচ্ছে, এগুলো কিন্তু গ্রিন হাউস এফেক্টেরই ফ্লোচার্ট। এটা কি? এটা কিন্তু রাইজিং লেভেল অফ কার্বন ডাইঅক্সাইড। এই যে 1958, 1962, 1966, 1970, 1974, এরকম করে 1990 পর্যন্ত দিয়েছে। এখানে কি হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণে গ্রাফটা দেখো কীরকম করে বাড়ছে। এই যেটা হচ্ছে পার্টস পার মিলিয়ন, পিপিএমে কিন্তু এটা বাড়ছে, মানে এইরকমভাবে কিন্তু কার্বন ডাইঅক্সাইডের এইখানে দেখো কম ছিল 312-র কাছাকাছি, এখানে 352 চলে এসছে। মানে এরকম করে কিন্তু 1958 থেকে 1990 পর্যন্ত ক্রমে 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 কিন্তু বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কিন্তু মানে বেড়ে যাচ্ছে। এটা একটা ডেটা কালেক্টেড করা হয়েছিল যে এরকমভাবে কিন্তু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কিন্তু বাতাসে বেড়ে যাচ্ছে। এইটা কি জিনিস? এটা হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। এই যে এটা দেখতে পাচ্ছ, এই যে ইনকামিং সানলাইট, সূর্যের আলো এই যে এখানে আসছে, ঢুকছে, এটা পৃথিবী, আর এইখানে ঢুকে কিন্তু এই যে ঢুকে যাচ্ছে, যে এখানে কিন্তু আটকে যাচ্ছে, ট্র্যাপড হয়ে যাচ্ছে। এই যে ইনফ্রারেড ওয়েভ লেন্থের জন্য এই যে ইনফ্রারেড যেটা আছে, ইনফ্রারেড এখানে ঢুকে কিন্তু আর বেরোতে পারছে না, এখানে আটকে যাচ্ছে, এই যে আটকে গেল, আটকে যাচ্ছে। আর এটা আউটার লিমিট অ্যাটমসফিয়ারের এখানে আটকে যাওয়ার ফলে কী করছে, ভেতরে ট্র্যাপড হয়ে কিন্তু টেম্পারেচারটা প্রচুর পরিমাণে বাড়িয়ে দিচ্ছে, ফলে গ্রিন হাউস এফেক্ট হচ্ছে। তারপরে এই যে গ্রিন হাউস গ্যাসগুলোর বিভিন্ন সোর্স কোথায় কোথায় পাওয়া যায়, এই যে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, কার্বন মনোক্সাইড, এই যে নাইট্রাস অক্সাইড, আর তারপরে মিথেন, সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন, এই যে এইসব জায়গা থেকে বিভিন্ন, এইগুলো হচ্ছে ওদের উৎস। বিভিন্ন কয়লা, কাঠকয়লা, পেট্রোলিয়াম, সিমেন্টের কারখানা, সিএফসির ক্ষেত্রে রেফ্রিজারেটর, এসি মেশিন, এরোসল, ফোম, তারপরে মিথেনের ক্ষেত্রে এইগুলো এগুলো বললাম আমি সবই, ওই উৎসগুলো এখানে দেখানো হয়েছে। আর এইগুলো হচ্ছে ভূমিকা, কার কত ভূমিকা। এই যে গ্রিন হাউস গ্যাস মানে এই যে কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডের কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা আছে পৃথিবীর তাপমাত্রা বাড়ানোর ক্ষেত্রে, অলমোস্ট 49%। পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির অলমোস্ট 49%ই কার্বন ডাইঅক্সাইডের জন্য হয়। আর বাকি এইসব মিথেনের জন্য 18%, নাইট্রাস অক্সাইডের 0.6%, সিএফসির জন্য 14%, আর জলীয় বাষ্পের জন্য 13%। এইগুলো হচ্ছে বাকিদের এফেক্ট। সবচেয়ে বেশিটা কার্বন ডাইঅক্সাইডের জন্য, অলমোস্ট 49% তাপমাত্রা কিন্তু এর জন্যই বাড়ছে। তো এইটা কি? এটা হচ্ছে বিভিন্ন প্রকার গ্রিনহাউস গ্যাসের পরিমাণ। এই যে সিএফসি কতটা, কার্বন ডাইঅক্সাইড কতটা আছে, মিথেন কতটা আছে, যেগুলো বললাম পরিমাণগুলো দিয়েছে পাই চার্টের আকারে। আর এই গ্রিনহাউস গ্যাসের এফেক্টটা হচ্ছে, এটা গ্রিন হাউস মানে কাঁচের ঘরের মধ্যে গাছগুলো কীভাবে থাকে, আর এই যে এইখানে যে ইনফ্রারেড লাইটটা আছে এটা অ্যাবজর্ব করে নাও, এই জিনিসটা দেখানো হয়েছে এখানে। এই যে গ্রিন হাউস এফেক্টটা হচ্ছে, এই যে সানলাইট আসছে পৃথিবীতে, ট্র্যাপ হয়ে যাচ্ছে, বেরোতে পারছে না, যে টেম্পারেচারটাকে বাড়িয়ে দিচ্ছে। এই যে গ্রিন হাউস এফেক্টটা মেন। এই যে শর্ট ওয়েভ লেন্থে আসছে এরকমভাবে, যে এখানে ভেতরে ট্র্যাপ হয়ে যাচ্ছে, বেরোতে পারছে না আর। এই যে এইরকমভাবে গ্রিন হাউস এফেক্টটা হচ্ছে, ইনফ্রারেড লাইট। আর এটা তো বললাম, এটা তো গ্রিন হাউস অরিজিনাল, যেটা কাঁচের ঘর এরকম থাকে। ঠিক আছে, তাহলে ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিং আজকের মতো এখানেই হলো। আশা করি কারো কোনো কনফিউশন নেই। আর ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা হলে তোমরা অবশ্যই জানাবে। থ্যাংক ইউ।